অন্য ব্যাপার নিয়ে কথা বলবো, কারণ আমি এখানে দেখছিলাম অনেকে কমেন্ট করছিল, বলছিল যে শুভেচ্ছার মতো, মানে এটা টোটালি কমপ্লিট একটা কোয়েশ্চেন, যে শুভেচ্ছার মতো ম্যাগাজিন অনুষ্ঠান কখনো আর দেখেন নাই কেন আপনাকে করতে, কেন নাই আপনি? আমি আর করি নাই, কারণ প্রত্যেক জিনিসের একটা বয়স যেমন আছে, শুভেচ্ছা যেভাবে বন্ধ করে দেওয়া হয়েছিল, তারপরে এটাকে ঘিরে যে ধরনের ষড়যন্ত্র হয়েছে, আমার কাছে মনে হয়েছে যে এর চেয়ে ভালো কাজ করার সুযোগ আছে, পৃথিবীতে অন্য কাজ করার সুযোগ আছে, আমি সেটা করেছি আর কি। এটা নিয়ে অনেক লম্বা কাহিনী আছে, না বলাই ভালো, তাতে এটা অনেক অভিমান আহত। না, অভিমান থেকে আর শুভেচ্ছা আসে না। এটা অভিমানের কিছু নাই, আমি অভিমান কিছু না। আমি যদি বুঝি যে একটা কাজ করতে গেলে কিছু লোকের হিংসা, বিদ্বেষ, চক্রান্ত, ষড়যন্ত্র, এমনকি রাজনৈতিক প্রতিশোধ নেওয়ার প্রবণতা এগুলো আসবে, তো সেটা ছাড়াও তো আমি 20 বছর আব্দুল তুষারি আছি। তো ওই যে যারা বলেন যে আল্লাহর ইচ্ছা, এগুলো হচ্ছে আল্লাহর ইচ্ছা। কারণ এটাও কোরআন শরীফে আছে যে আল্লাহ যাকে সম্মান দেন তাকে দেন, আর যাকে দেন না তাকে দেন না। যাকে ধন সম্পদ দেন তাকে দেন, যাকে দেন না তাকে দেন না। এবং এটা যে কোনো মুহূর্তে তিনি কেড়ে নিতে পারেন, যে কোনো মুহূর্তে তিনি দিতে পারেন। যারা শুভেচ্ছা বন্ধ করেছিলেন তারা চেয়েছিলেন লোকে আমাকে ভুলে যাবে, তারা আমার কথা মনে রাখবে না, আমি একটা সাধারণ বিস্তৃত মানুষে পরিণত হবো। সাধারণ বলবো না, আমি সবসময় সাধারণ লোক। আমার স্পষ্ট মনে আছে কোন একটি রাজনৈতিক দলের সাংস্কৃতিক সংগঠনের নেতা আমাকে আঙ্গুল উঁচিয়ে বলেছিলেন যে কি হিরো, একদিনে জিরো বানাই দিলাম। ও হ্যাঁ হ্যাঁ, তো আমার খুব তাকে ধন্যবাদ দিতে ইচ্ছা করে যে জিরো তো ভালো, একের পরে শূন্য বসলে কিংবা 9-এর পরে শূন্য বসলে জিরো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ তা আমি এখন, হ্যাঁ, আমি যে একটা জিরো হয়েছি আমার তো ভালোই লাগে, কারণ এই যে জিরো, আমি কথা বলি, লোকে আমার কাছ থেকে করোনার কথা শুনতে চায়। এই জিরো বছরের পর বছর মানুষজনকে বিতর্ক শিখিয়েছে, জিরোর কাছ থেকে বিতর্ক শিখেছে। জিরো টানা 10 বছরের কাছাকাছি বাচ্চাদের জন্য কুইজ অনুষ্ঠান করেছে, যে জন্য ফেসবুকে লোকে আমাকে হরলিক্স নিয়ে খোঁচাখুচি করতো যে আমি নাকি হরলিক্স। তো জিরো তো বাচ্চাদের জন্য কুইজের অনুষ্ঠান করেছে, এবং শুভেচ্ছা বন্ধ হয়েছে আজকে 20 বছর। একটা জেনারেশন জন্মেছে শুভেচ্ছার পরে, যারা আমার কথা শুনে আমাকে ডেকে নিয়ে যায়, আমার সঙ্গে গল্প করে, আমার কাছ থেকে জানতে চায়। কেন? কারণ কারো কাছ থেকে কোনো কিছু কেড়ে নেওয়ার সাধ্য কিংবা কাউকে কোনো কিছু দেওয়ার সাধ্য মানুষের নাই। নাই। এটা বিশ্বাসীরা বিশ্বাস করেন, এবং আমি যেহেতু বিশ্বাসী আমি বিশ্বাস করি। তবে শুভেচ্ছার বিষয়টা বলি, এটা জোর করে বন্ধ করে দিয়েছিল কিছু মানুষ, এমনকি আমার কিছু বন্ধু শ্রেণীর মানুষের সাথে যুক্ত ছিল। কারণ তারা নানান কারণে ঈর্ষাকাতর ছিলেন, নানান কারণে তারা মনে করেছিলেন যে এটা বন্ধ করে দিলে তাদের এক ধরনের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে। আল্লাহর অশেষ রহমত, আমি যেখানে যাওয়ার সেখানেই পৌঁছেছি, এবং আমি কোনোদিন মনে করি না যে জীবন আমাদেরকে যেখানে নিয়ে যায় সেটা না হয়ে আমাদের অন্য কিছু হওয়ার কথা ছিল। আমাদের যার যার জীবন আমাদেরকে যেখানে নিয়ে যায় ওইটাই আমাদের জীবন, ওইটাই আমাদের হওয়ার কথা ছিল, বা ওইটাই আমরা হয়েছি। ফলে আমাদের এটা নিয়ে দুঃখ পাওয়ার কিছু নাই। আর আমি তো অনেক অনুষ্ঠান করেছি, স্পেশালি আমি বাচ্চাদের জন্য অনুষ্ঠান করেছি। আমি টানা 10 বছর কুইজের প্রোগ্রাম করেছি, এবং সেই যারা কুইজ করেছে তারা এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ায়, তো ভালো লাগে আমার। এরপরে আমি অনেক ডকুমেন্টারিজ তৈরি করেছি, অনেক কর্পোরেট ভিডিওস তৈরি করেছি, অনেক, আমার 6টা 8টার মতো বই বের হয়েছে, যেগুলো অল্প কিন্তু সেগুলো জায়গা মতো পৌঁছেছে। আমি লেখাপড়া করেছি, আমি এই ফাঁকে ডিগ্রি করেছি, মানে আমি নানান কিছু করেছি। আপনার জীবনটা তো আসলে অনেক খুব বর্ণময়, আপনি সবখানি সবভাবেই কাজ করেছেন। খুব হয়তোবা হ্যাঁ বাধা আসছে, এটা আমাদের একটা, এটাও বলবো বিশ্বব্যাপী একটা প্রবলেম, যে কারো ভালো আমরা দেখতে পারি না, কারো ভালো দেখলে আমরা খুব ঈর্ষান্বিত হই। আর আপনার এই কথা থেকে একটা মেসেজ যেটা আমি বলবো, যে তোমার যদি কোয়ালিটি থাকে, তোমার যদি যোগ্যতা থাকে, কেউ তোমাকে নামাতে চাইলেও তোমাকে সে কোনোদিন নামাতে পারবে না। কোনো না কোনো ভাবে তুমি সেটা উপরে উঠবেই, যদি তুমি সেই তোমার যোগ্যতা থাকে। হিংসা করে আসলে হয়তো সাময়িক একটা ক্ষতি আসবে, কিন্তু লং টার্মে কিন্তু সে বড় ক্ষতি সে করতে পারবে না। উপর আর নিচ বলে কিছু নাই, আসলে আপনি কার সঙ্গে নিজেকে তুলনা করেন এটার উপর নির্ভর করে আপনি উপরে না নিচে। ফলে পৃথিবীতে উপর আর নিচ বলে কিছু নাই। আপনি কেবল আপনার স্বপ্নের কাছাকাছি পৌঁছতে না পারলে আপনি নিজেকে বলতে পারেন যে আমি আমার যা হওয়ার ইচ্ছা ছিল, যা চেয়েছিলাম সেটা পাইনি। আমি অধিকাংশ সময় যা চেয়েছি সেটা পেয়েছি, বরং আমি দেখেছি যে আমি চাই নাই এমন অনেক কিছু আমি পেয়েছি।
তো যেটা চাই নাই সেটা যখন পাই, সেটার জন্য তো আমরা থ্যাঙ্কফুল হই না। যেটা চেয়েছি সেটা না পেলে খুব দুঃখ দুঃখ। ভারাক্রান্ত হৃদয়ে আমরা বসে থাকি। এটা ঠিক যে শুভেচ্ছা থাকলে আমি হয়তো আরো 10 বছর কিংবা হয়তো এখনো আমি শুভেচ্ছা করতাম। পৃথিবীর অনেক বড় বড় উপস্থাপক চুলদাড়ি পেকে গেছে, কিন্তু আমি কিন্তু এটা করতাম না। আমি কিন্তু জানতাম যে আমি কোন একটা জায়গায় গিয়ে শুভেচ্ছা বন্ধ থেমে যাবে। করব। হ্যাঁ, আমি আমার এই বয়সে এসে আমি ওই শুভেচ্ছা করতাম না, অন্য কিছু হতো। আর এখন আমি নিয়মিত অনুষ্ঠান করি না, এর একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে আমি যে ধরনের অনুষ্ঠান করতে চাই সে ধরনের অনুষ্ঠানের মূল্য প্রদান করার মানুষ নেই। আমাদের এখানে মূলত মিডিয়া, সংবাদ এবং নাটক নির্ভর হয়ে গেছে। আপনি আচ্ছা। লক্ষ্য করলে দেখবেন যে ইউটিউবে এবং টিভি চ্যানেলেও নাটক এবং সংবাদের বাইরে আছে শুধু সিনেমা, আর কিছু নাই। এটা একটা। আর দ্বিতীয় হচ্ছে আপনি ইউটিউবেও যদি যান তাহলে দেখবেন যে নাটক ছাড়া ইউটিউবে কিছু। রয়েছে গুজব গুজব ভিত্তিক কিছু চ্যানেল, ছাড়া। কিছু কৌতুকের চ্যানেল, হ্যাঁ কিছু খুবই পিওর কৌতুকের চ্যানেল, আর বাকিটা হচ্ছে নাটক। এই যে তিনটা জায়গাতে আমরা সীমাবদ্ধ হয়েছি, বড় কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যবিত্ত শ্রেণী ধ্বংসপ্রাপ্ত হয়েছে। যে কোনো দেশের সংস্কৃতিকে টিকিয়ে রাখে মধ্যবিত্ত। আমাদের দেশে একটা উচ্চবিত্ত শ্রেণী তৈরি হয়েছে, তার ঠিক পরেই একটা নিম্ন মধ্যবিত্ত শ্রেণী। মধ্যবিত্ত আর নাই। মধ্যবিত্ত নাই, যে মধ্যবিত্ত কোনোদিনই গাড়ি কিনতো না কিন্তু অনেক বই কিনত। যে মধ্যবিত্ত একটা টেলিভিশনকে মনে করতো তার জীবনের একটা বিরাট বিরাট বিলাসিতা। যে মধ্যবিত্ত কখনো কোনো বিশেষ কোনো পর্বে কিংবা কোনো অনুষ্ঠানে বাইরে খেত, বছরে 2 দিন চাইনিজ খেলে ভাবতো যে হ্যাঁ আমরা বাইরে অনেক খেয়েছি। বিয়ে বাড়িতে গিয়ে খাবারের পরে 1 বোতল কোক খেলে খুশি হতো যে আমরা সবাই মিলে কোক খেলাম। সেই মধ্যবিত্ত এই বাংলাদেশে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। এটা হওয়ার বড় কারণ হচ্ছে আমরা আর্থিকভাবে ধনী হতে চেয়েছি এবং আমাদের রাষ্ট্র সমাজ সকলেই মনে করেছে দারিদ্র দূর করলেই আমাদের মোক্ষ লাভ হবে, অর্থাৎ আমরা দরিদ্র না থাকলে আমরা যা পেয়েছি সব পেয়ে যাব। এটা ভুল। আপনার পকেটে পয়সা আসার পরে আপনি শুঁড়িখানায় যাচ্ছেন, অথবা আপনি দুটো কবিতার বই কিনে বাড়ি ফিরছেন। আপনার পকেটে পয়সা হওয়ার পরে আপনি পিরামিড দেখতে যাচ্ছেন, অথবা আপনি নিষিদ্ধ ছবি দেখছেন, কিংবা ব্যাংকক কিংবা এমন কোন দেশে গিয়ে প্লেজার ট্রিপ করছেন। তো পয়সা দিয়ে কিন্তু আসলে আপনার উন্নতি হয় না, আপনার মনের উন্নতি দিয়ে আপনার উন্নতি হয়। ফলে আমরা একদল চিত্তহীন বিত্তশালীতে পরিণত হয়েছি। আমরা একদল অন্তরহীন যন্ত্রের মালিক হয়েছি। অর্থাৎ আমার অন্তর নাই, আমি একটা বিরাট গাড়ি চালাই। আমার চিত্ত নাই কিন্তু আমার অনেক বিত্ত আছে। আমার মন নাই কিন্তু আমার অনেক ধন সম্পত্তি আছে। হ্যাঁ, আমার মানুষের উপকার করার মানসিকতা নাই, আমার অনেক ক্ষমতা আছে। তো সেটা দিয়ে আমি কি করি? আমি ক্যাসিনো খুলি, তাই না? খুলে আমি সেইখানে ফুটবল খেলার জায়গাতে ক্যাসিনো খুলে সেখানে জুয়া খেলি। এটা কেন হয়েছে? এটা এই জন্যই হয়েছে। মানুষ মনে করতো যে ধন সম্পত্তি, নিজের বৃত্ত, নিজের এগুলো দেখানো এক ধরনের শো অফ, অহংকার। এখন মানুষ মনে করে এটা দেখাতে পারা মানে হচ্ছে সাকসেস। আপনার সাফল্য তো আপনার জামা দেখানো না, আপনার সাফল্য তো আপনার ডাবল বার্গারটা দেখানো না, আপনার সাফল্য হচ্ছে অন্য জায়গাতে। আপনার সাফল্য যখন একটা ডাবল বিফ বার্গার উইথ এক্সট্রা চিজ, তখন আপনি যে একটা চিজে পরিণত হয়েছে এটা তো আপনি বুঝতে পারছেন না। আমাদের সময় আমি দেখতাম বই পড়ার একটা ব্যাপার ছিল যেটা খুব এখন লিমিটেড। তো বাবা মা বই পড়েন নাই তো। এখন যে নতুন জেনারেশনের বাবা মা, আমি তাদেরকে দোষী করতে চাই না, তাদের হাতে কেউ বই দেয় নাই। কারণ আমাদের যে স্কুল কলেজগুলি সেখানে লাইব্রেরি ক্লাস ছিল, সেই লাইব্রেরি ক্লাস গত 30 বছরে কয়টা স্কুলে হয়েছে, কয়টা স্কুলে হয়? সেই লাইব্রেরিতে কি বই থাকে? লাইব্রেরিতে যখন যিনি নেতা থাকেন তার জীবনী কিনা হয় ডজনে ডজনে, শুধু সেটাই পড়ায়। এটা বললে তো হবে না, এটা করলে তো হবে না। সেরা জিনিসটা পড়তে দিতে হবে, ওই 10টা জীবনের মধ্যে সেরা জীবনীটা পড়তে দিতে হবে। আর গ্যাজেট দেওয়াটা হয়ে গেছে এটা সহজ। আপনি গেলেন, কিনে হাতে দিয়ে দিলেন, ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবে, আপনাকে কিছু করতে হচ্ছে না, তাই না? এটাও করেছে ওই ধনী বাবা মায়েরা যারা প্রথম জেনারেশনে হাতে টাকা পেয়েছেন, একটা দামি মোবাইল ফোন, দামি গ্যাজেট, দামি ল্যাপটপ কিনে
ছেলেমেয়ের হাতে ধরিয়ে দিয়ে ভেবেছেন যে হয়ে গেল, কাজ শেষ। এটা সেটাই। ভাবলে তো এটা ভাবলে হবে না। এটা আমাদের সামাজিক অবক্ষয় এবং সামাজিক অশিক্ষার পরিচয়। তাহলে আমাদের কি একটা জেনারেশন এখন বেড়ে উঠছে যারা আসলে বইয়ের সাথে খুবই তারা। এই জেনারেশনের কিন্তু দোষ নাই, আমি জেনারেশনকে একদম দোষী করি না। এই জেনারেশনের তো কোনো দোষ নেই, তাদের হাতে এই জিনিসগুলো যারা তুলে দিয়েছেন তাদের প্রবলেম। এই জেনারেশন কি নিজে থেকে বেছে নিজেদের নাম রেখেছে? এই জেনারেশন কি নিজে থেকে বেছে যে স্কুলে পড়েছে সেখানে গিয়েছে? এই জেনারেশন কি নিজের সিলেবাস নিজে ঠিক করেছে? এই জেনারেশনের হাতে যে গেজেট তুলে দেওয়া, এটা কি নিজেরা গিয়ে কিনেছে? এটার জন্য আমাদের প্রজন্ম বা আমাদের কাছাকাছি লোকেরা দায়ী। এটার জন্য এই জেনারেশনটা দায়ী না, বরং আমি বলবো এই জেনারেশন তো অনেক উন্নত। ওরা খাবার পেয়েছে, ভিটামিন পেয়েছে, আপনি দেখবেন। আশা করি যে এই শক্তিশালী জেনারেশনটা আসলে শক্তিশালী হয়ে উঠবে মননে, শিল্পে, সবখান দিক দিয়ে, যেটা আসলে এক সময় দেখতাম আমার বাবা মার সময় বা আমাদের সময়। এরপরে কোথাও যেন একটা ঘাটতি দেখছি। আমার সাধারণ বুদ্ধিতে আমি বুঝি যে ফ্লাইওভারটা কত বড় এটা আপনার উন্নয়নের পরিচয় না। ওই ফ্লাইওভারের উপর দিয়ে মানুষ নিয়ম মেনে সঠিক ট্রাফিক আইনে আসল লাইসেন্স দিয়ে গাড়ি চালায় কিনা, সেটা হচ্ছে আপনার উন্নতির পরিচয়। স্পিডিং, ওভার স্পিডিং উন্নত দেশেও মানুষ করে, উন্নত দেশেও মানুষ আইন ভাঙে, কিন্তু সে ধরা পড়ে এবং তার শাস্তি হয়। এবং শাস্তির সময় এটা কেউ মনে রাখে না যে সে কার ছেলে কিংবা কার বাবা। তো এটাই হচ্ছে উন্নতির পরিচয়। একটা উন্নত দেশে দুর্বল মানুষের অধিকার বেশি সংরক্ষিত হয়। আজকে আমেরিকাকে নিয়ে এত সমালোচনা কেন? একটা বড় কারণ হচ্ছে আমেরিকান সমাজ ব্যবস্থায় এটা প্রমাণিত হচ্ছে যে কালোরা অবহেলিত, মাইগ্রেন্টরা অবহেলিত, স্প্যানিশ মাইগ্রেন্ট যারা হিসপানিক তারা অবহেলিত। মেক্সিকোর মাঝখানে একটা দেয়াল তুলে দেওয়া হবে এরকম কথা বলেছেন আমাদের নাম কি ডোনাল্ড ট্রাম্প। অনেক রেসিস্ট বক্তব্য দিয়েছেন। এগুলা থেকে বলা হচ্ছে যে আজকে যদি আপনি ইভেন ব্রিটেনের সাথে আমেরিকাকে তুলনা করেন তাহলে সামাজিকভাবে আমেরিকা পিছিয়ে। কিংবা আপনি যদি স্ক্যান্ডিনেভিয়ান অনেক দেশের সাথে তুলনা করেন তাহলে তারা অনেক বেশি মানবাধিকার দেয়, অনেক বেশি গরিবের অধিকারকে সংরক্ষণ করে। অর্থাৎ আপনার উন্নত হওয়ার সাথে আপনার কোনোভাবেই আপনার আর্থিক বিষয়টা জড়িত না। আপনি উন্নত কিনা, আপনি একজন উন্নত মানুষ হলে কেবল তখনই আপনি উন্নত হয়েছেন। এবং যে কারণে টুঙ্গিপাড়ার খুবই একটা মধ্যবিত্ত পরিবারে গ্রামে বড় হয়ে বঙ্গবন্ধু হয়েছে। কেন? এই জন্য যে মানসিকভাবে চিত্তের যে দৃঢ়তা, শক্তি, সেই শক্তিতে একজন মানুষ ওই দূরে, যে দূরে ঢাকা থেকে যেতে নাকি 2.5 দিন লাগতো, সেই দূরে জন্ম নিয়ে একটা দেশের নেতা এবং একটা দেশের জাতির পিতা হিসেবে অভিহিত হয়েছে। তো এটা কেন সম্ভব হয়েছে? কিংবা একজন কালো মানুষ নেলসন ম্যান্ডেলা 27 বছর এই একটা দ্বীপে বন্দি থেকেও শেষ পর্যন্ত সেই দেশের বর্ণবাদকে তিনি অনেকখানি দূর করেছেন। এবং তিনি বের হয়ে এসে কি করেছেন? যারা তাদেরকে অত্যাচার করেছে তাদের সঙ্গেও তিনি রিকনসিলিয়েশন করেছেন, অর্থাৎ মহত্বের একটা জায়গায় পৌঁছেছেন। এটা কেন সম্ভব হয়েছে? নেলসন ম্যান্ডেলা কি ধনী হয়ে গিয়েছিলেন? তা না। সম্পদ আপনাকে স্বাচ্ছন্দ্য দেয়, সম্পদ আপনাকে সুবিধা দেয়। কেমন? আপনার টাকা আছে, আপনি কাপড় পরিষ্কার করতেন হাতে, সেটা আপনি এখন ওয়াশিং মেশিনে করেন। এটা আপনাকে কি দিল? আপনাকে একটা বাড়তি সুবিধা দিল, আপনার হাতে অতিরিক্ত সময় এনে দিল, আপনাকে আরাম করতে দিল এই টাকা। কিন্তু ওয়াশিং মেশিনে কাপড় ধুলে কি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যান? যে লোক আগে ঠিক মতো কাপড় পরিষ্কার করতো না, ওই লোক ওয়াশিং মেশিনেও কাপড় দেয় না, ওই লোক নোংরা কাপড়ে ঘুরে। আগে তো আপনাকে পরিষ্কার কাপড় পরা শিখতে হবে, তারপর তো ওয়াশিং মেশিন। আমাদের জীবনে ওয়াশিং মেশিন গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আমরা ভাবছি যে ওয়াশিং মেশিন হইল মানে আমি উন্নত হলাম। ওয়াশিং মেশিন দিয়ে আপনার পরিচ্ছন্নতা না। 2টা পাঞ্জাবি, 2টা পায়জামা, 2টা পাঞ্জাবি, এই 2টা ধুতি দিয়ে আমাদের আগের প্রজন্মের সম্ভ্রান্ত ব্যক্তিরা মাসের পর মাস কাটিয়ে গেছে। আমাদের শিক্ষকরা অনেক কম আয়ও অনেক বড় শিক্ষক হয়েছে। আমাদের সাফল্যের সঙ্গে ব্যাংক ব্যালেন্সের কোনো সম্পর্ক ছিল না, বরং জমিদারদেরকে আমরা
কম শ্রদ্ধা করতাম, আমরা বেশি শ্রদ্ধা করতাম ওই গ্রামের শিক্ষক, পণ্ডিত মশাই, কিংবা ওই গ্রামের কোনো জ্ঞানী ব্যক্তিকে, মসজিদের ইমাম সাহেবকে, যিনি সত্যিই পড়াশোনা করেছেন এমন লোককে। এখন কি হয়েছে? এখন জমিদার সাহেবকে আমরা বেশি শ্রদ্ধা করি, এবং আমরা মনে করি যে ওয়াশিং মেশিন, গাড়ি, বড় সাইজের টেলিভিশন, এগুলো হলে পরে আমার সাফল্য হলো, আমি উন্নত হলাম। আপনি নিয়ম মেনে গাড়ি চালান না, আপনি ফুটপাত দখল করে রাখেন, আপনি যতই ফ্লাইওভার তৈরি করেন, কি হবে? আপনি সেটাও দখল করে রাখবেন। ওভারব্রিজ আছে তো বাংলাদেশে কত বছর ধরে, এখনো আমরা রাস্তা পার হতে শিখলাম না ওভারব্রিজ দিয়ে। এত ওভারব্রিজ দিয়ে আমাদের কি হলো? কিচ্ছু হলো না। আমাদের ওভারব্রিজ কত সুন্দর সুন্দর ঢাকা শহরে বানিয়েছে, কিন্তু আমরা ওটা দিয়ে পার হই না। এসকেলেটর লাগিয়ে দিল, বনানীতে একটা ওভারব্রিজ আছে, ওটাতে এসকেলেটর লাগিয়েছে, উঠে না, মানে ও উঠবে না ওভারব্রিজে। আপনি আসলে উন্নত, হ্যাঁ, আপনি কি আসলে উন্নত হয়েছেন? না, সেটাই আসলে আমরা উন্নত হওয়ার কিছু কষ্ট আছে, এই কষ্টটা স্বীকার করতে হয়। উন্নত হওয়ার কষ্ট হচ্ছে আপনাকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হবে। উন্নত হওয়ার কষ্ট হচ্ছে জীবনে কাউকে বলতে পারবেন না তুই জানোস আমি কে, এই শব্দ জীবন থেকে বহিষ্কার করতে হবে। আপনি কে যদি উনি জানতোই, তাহলে তো আপনি একজন বিখ্যাত লোক, তার জীবনে কোনো না কোনো ভাবে স্পর্শ করেছে। লোকের চিনে দুই ধরনের লোক, দাগী অপরাধী আর অত্যন্ত বিখ্যাত ব্যক্তিকে। আপনি কে এটা জানিস বললে হবে কেন? আপনি আপনার নাম, ঠিকানা সব বুকে লাগিয়ে ঘুরেন। এইটা আমাদের সমাজে আছে এখনো। যে সমাজে এইগুলো আছে সেই সমাজ তো উন্নত হয় নাই, উন্নত হয়েছে বাড়ি গাড়ি। তো সেটা এমনিতে উন্নত হতো, সেটা তো এমনিতেও হতো। এটার জন্য তো এই গাড়ি তো আমি বানাই নাই, জাপানিরা বানিয়েছে, ওখানে গাড়ি উন্নত হয়েছে, সেই গাড়ি আমি কিনে আনি, তাই না? এই প্রযুক্তি আমি উদ্ভাবন করি নাই, এই প্রযুক্তি অন্যের। আমার টাকা হয়েছে বলে আমি ওইটা দিয়ে নানান ধরনের জিনিসপত্র বানাতে পারি। তো এই হচ্ছে আমাদের উন্নয়নের সংজ্ঞা। আমাদের উন্নয়নের সংজ্ঞা পরিবর্তন করতে হবে। মানুষের ব্যবহারে, আচরণে, রুচিতে যদি পরিবর্তন না আসে, আপনি টাকা দিয়ে উন্নতিকে জাজ করতে গেলে এটা ভুল হবে। যারা প্রকৃত অর্থে সফল হয় তারা শর্টকাট দিয়ে হয় না। শর্টকাট দিয়ে সফলই চায়, ভাবে যে একটা শর্টকাট থাকলে তো ভালোই হতো, আমার সময় বেঁচে যেত, আমি সফল হয়ে গেলাম। কিন্তু সফলতার সাথে সময়ের একটা সম্পর্ক আছে। অধিকাংশ সফল মানুষ যারা দীর্ঘমেয়াদে সফল হয়েছেন, তাদের কিন্তু এই জীবন জুড়ে যে কাজ করায় পুরোটা মিলিয়ে সফলতা, এটা একদিনে হয় না। আর ওই যে আর্থিক সফলতা, ওইটা সহজ। আপনি ব্যাংকে যদি ভালো করে পিস্তল নিয়ে ঢুকে টাকা পয়সা সব নিয়ে বের হয়ে যেতে পারেন এবং কেউ আপনাকে ধরতে পারলো না, আপনি বনি অ্যান্ড ক্লাইড, নিশ্চয়ই বনি অ্যান্ড ক্লাইডের গল্প অনেকে জানেন। তো যতদিন ধরা পড়লো না ততদিন তো বনি অ্যান্ড ক্লাইড, বিরাট ব্যাপার। যেদিন মরলো পুলিশের গুলিতে মারা গেল। তো এইটা হচ্ছে ইম্পর্টেন্ট, যে আপনি শর্টকাটে উন্নতি হয়তো করতে পারবেন, কিন্তু এটা আসলে উন্নতি না। এই জন্য বারবার বলি, অর্থ উন্নতির কোনো লক্ষণ না, অর্থ ব্যবহার করা হচ্ছে উন্নতির লক্ষ্য। ফলে আপনি দেখবেন যে বিল গেটসের চেয়েও বেশি কিংবা কম ধনী তো অনেক আছে। এই যে ইলন মাস্ক কিংবা জেফ বেজোস, এদেরকে কি মানুষ বিল গেটসের মতো ওইভাবে শ্রদ্ধা করে? করে না। কারণ কি? বিল গেটস কিছুদিন আগে ইলন মাস্কের কাছে পিছিয়ে গেছেন তার সম্পদের পরিমাণে। এখানে একটা ঘাপলা আছে। এই যে ওয়েস্টার্নাররা সম্পদের হিসাব করে, এটা করে হচ্ছে শেয়ার বাজারে শেয়ারের মূল্য দিয়ে। নট নেসেসারিলি কালকে তার সব সম্পদ বিক্রি করলে এই দামে বিক্রি হবে। শেয়ারের একটা লট যদি বেশি দামে বিক্রি হয়, তাহলে পুরো সম্পদের দাম বেড়ে যায়। ফলে এটা একটা ফেক হিসাব। তো যাই হোক, আসল অ্যাসেট ভ্যালু এটা না। কালকে যদি ইলন মাস্কের এই সব রকেট গুলা ফেল করে কিংবা টেসলা সব বাস্ট হতে শুরু করে রাস্তায়, তাহলে কালকে ওনার সম্পদ অর্ধেক হয়ে যাবে। কারণ ওনার সম্পদ হচ্ছে বায়োবিক, শেয়ার মার্কেটের ভ্যালু হিসাব করে। কিন্তু ওখানে একটা লাইন লেখা হয়েছে যে বিল গেটস ধনী থাকতেন, কিন্তু উনি 30 বিলিয়নের চেয়েও বেশি ডলার দান করে দিয়েছেন। তো একটা লোক ধনী থাকার চেষ্টা করছে না, অনেক টাকা কিন্তু সে দিয়ে দিচ্ছে, সেই লোকটা গুরুত্বপূর্ণ। কিন্তু বিল গেটস ম্যালেরিয়া দূর করার চেষ্টা করছে, যক্ষা দূর করার চেষ্টা করছে, ভালো কথা বলছে, আফ্রিকাতে টাকা দিচ্ছে, নানান জায়গাতে। কেন? কারণ সে বুঝেছে যে টাকা দিয়ে সে অমর হতে পারবে না। জন পায়ারপন্ট মর্গান,
এটা হচ্ছে জেপি মর্গান চেজ আছে না, সেই জেপি মর্গান। আচ্ছা। হ্যাঁ, অধিকাংশ লোক জেপি মর্গানে ঢুকে জেপি দিয়ে কি হয় জানে না। হি ওয়াজ এ রেল রোড ব্যারন। যখন আমেরিকাতে রেলগাড়ির লাইন বসানো হয় তখন ওনারা কিছু লোক খুব ধনী হয়েছিল, তারপরে তারা অয়েলে ইনভেস্ট করেছিল এই জেপি মর্গান, এবং তারপরে তারা এই যে চেজ ম্যানহাটন আর জেপি মর্গান এক জায়গায় হয়ে জেপি মর্গান চেজ করেছে। পরে এখন আবার শুধু চেজ আছে, জেপি মর্গান আছে। এই যে জেপি মর্গান, লোকে মনে রেখেছে জেপি মর্গানকে, তার এই ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া কোথাও আপনি শোনেন জেপি মর্গানের কথা? শুনেন। কিন্তু আমাদের পৃথিবীতে, আমাদের দেশে একজন রণদা প্রসাদ সাহা আছেন, ওনার নাম আরপি সাহা। একজন জেপি, একজন আরপি। কিন্তু কুমুদিনী হাসপাতালের সামনে দিয়ে যান, টাঙ্গাইলে যান, বাংলাদেশের যে কোনো মানুষকে জিজ্ঞেস করেন, অনেক লোক তার কথা মনে রেখেছে। কেন? কারণ উনি একটা হাসপাতাল তৈরি করেছেন, আরপি সাহা, তাই না? তারপরে আপনি যান আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ মহসিন অল্প টাকা পেয়েছিলেন, এমন কিছু টাকাই না, পুরোটা দিয়ে দিয়েছিলেন, বোনের কাছ থেকে পেয়েছিলেন, এবং সেই টাকা শিক্ষা প্রসারে দিয়ে দিলেন। তো এখন ইলন মাস্কের চেয়ে আমার কাছে হাজী মোহাম্মদ মহসিনকে বেশি বড় মনে হয়, আমার কাছে আরপি সাহাকে বেশি বড় মনে হয়, আমার কাছে তো নবাব সলিমুল্লাহকে অনেক বেশি বড় মনে হয়, কারণ অনেক জায়গা তিনি দিয়েছেন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসের মধ্যে নবাব সলিমুল্লাহ তাদের ব্যক্তিগত জমি দিয়ে দিয়েছেন। না দিলে কি হতো? কিছুই হতো না। কিন্তু আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত হাজার হাজার লক্ষ লক্ষ ছেলে মেয়ে লেখাপড়া করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সারা পৃথিবীতে গবেষণা করেছে, বড় হয়েছে। এই জমি তো জমিই থাকতো, এই জমি তো হয়তো হরিণ চড়তো। এই যে মধুর ক্যান্টিন, এটা কি ছিল? এটা ছিল হচ্ছে আমাদের নবাবদের বালাখানা, নবাবদের আনন্দের কুঠি। আজকে আজকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় দেখেন, এই জমি কার ছিল? এই জমি নবাবদের ছিল। আজকে আপনি বারডেমের যে জমি দেখেন, এই জমি কার ছিল? নবাবদের ছিল। আজকে ঢাকা ক্লাবের রমনা পার্কের জমি দেখেন, কাদের ছিল? দিয়ে দিয়েছে। এই যে দিয়ে দিয়েছে, আমাদের দুর্ভাগ্য যে আমাদের এখানে যারা দান করেন আমরা তাদেরকে মনে রাখি না। আর দেখেন, তারা বুঝতে পারে যে বিল গেটস জীবনেও তাকে কেউ মনে রাখবে না, এই যে দান করছে এই জন্য মনে রাখবে। এই মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের জন্য বিল গেটসকে লোকে মনে রাখবে, উইন্ডোজের জন্য মনে রাখবে না, কারণ উইন্ডোজ লোকে পয়সা দিয়ে কিনে। উইন্ডোজের জন্য কি আপনি উপকার হয়েছে কেউ মনে করে না। আইফোন কালকে একটা নতুন মডেল বের করতে পারবে না, আইফোন হারিয়ে যাবে বাজার থেকে, এবং স্টিভ জবস নাই হয়ে যাবে। কারণ আইফোনের নতুন মডেল যদি না টিকে, নকিয়া ধ্বংস হয়ে যায় না? হ্যাঁ, তো আইফোনও ধ্বংস হতে পারে কালকে। কিন্তু আজকে বিল গেটস এর নাম কিন্তু বুঝবে না। কেন? ওই যে মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওই যে বাংলাদেশের জেনোমা হয়েছে কোভিডে, প্রথম যে বিজ্ঞানী সেজুতি আর সমীর বাবা মেয়ে, টাকাটা কে দিয়েছে? বিল গেটস। এটা তো বুঝতে হবে যে বাংলাদেশের মানুষের এই কোভিডের মধ্যে বিল গেটস এর সামান্য হইলেও টাকা আছে। তো কে উপকারী কে অপকারী, এটা টাকার খরচ দিয়ে হিসাব হয়, টাকা আয় দিয়ে হিসাব হয় না। আপনার কাছ থেকে আসলে সত্যি মানে মুগ্ধ হয়ে আমি শুনছিলাম যে কি দারুণ দারুণ কথা আপনি বলছিলেন। মানে মানে আমি পুরো স্পিচলেস হয়ে যাচ্ছি আপনার কথা শুনে, যে এত মানে ওটাকে কি বলে যে তথ্য নির্ভর কথাগুলো শুনছি, আর এত যে টাকার যে বললেন যে টাকাটা ইনকাম করো, সবই করো, কিন্তু কিভাবে খরচ করবে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট, যে সেটা আসলে তোমাকে মানুষ কোন পর্যায়ে তোমাকে নিয়ে যাবে। তো আশা করি যে ডক্টর ফরাইজি, আসাদুজ্জামান ফরাইজি, উনি যে একজন সায়েন্টিস্ট, এখানে অক্সফোর্ডের ভ্যাকসিন নিয়ে কাজ করছেন, উনি যেটা বলেছেন যে আপনার এই অ্যাডভাইস গুলো বাংলাদেশ কেন সব পুরো পৃথিবীর মানুষ যেন শুনে, অ্যাটলিস্ট কিছুটা হলেও যেন কাজে লাগে তাদের জীবনে, আমি সেটাই আশা করছি। আর আরেকটা জিনিস আশা করি যে ইউরোপ আমেরিকার মতো, আমি ঠিক জানি না আমেরিকা হয়েছে কিনা, বাট ইউরোপে আমি দেখেছি এভরি থার্সডেতে যারা ফ্রন্টলাইন যোদ্ধারা ছিল এই কোভিড এর সময়, তাদেরকে অ্যাপ্রিসিয়েশন হতো 1 মিনিটের জন্য। সবাই সবার বাসা থেকে হাততালি দিত, সবাই মানে অনেক উচ্ছ্বাস করে তাদেরকে এই ফ্রন্টলাইন যোদ্ধাদেরকে ইন্সপায়ার করতো। তো এখনো সময় শেষ হয়ে যায়নি, যারা আমাদের বাংলাদেশের এই ফ্রন্ট লাইনে যারা কাজ করছেন তাদের জন্য অ্যাটলিস্ট মানে সপ্তাহে একদিন না হোক, অ্যাটলিস্ট মাসে যেন অ্যাটলিস্ট তাদেরকে যে যার বাসা থেকে হাততালি দিয়ে একটা যেন ইন্সপিরেশন, কারণ এখনো কোভিড থেমে যায়নি, এখনো অনেক দূর যেতে হবে। আপনার কথা শুনে যেটা মনে হলো, এরকম একটা হয়তোবা
বাংলাদেশ গভর্নমেন্ট চিন্তা করে দেখতে পারেন যে এই ফ্রন্টলাইন যোদ্ধারা বাংলাদেশে কম থাকুক আর বেশি থাকুক, যারা আসলে ডে ওয়ান থেকে কাজ করে যাচ্ছে, তাদেরকে একটা ইন্সপিরেশন পুরো বাংলাদেশের তরফ থেকে যেন এরকম একটা উদ্যোগ যেন তারা নেয়। আপনি ভালো জানবেন আসলে আমি ঠিক বলছি কি না বলছি। না, এটা যদি নিত বাংলাদেশে কেউ না কেউ নিত, এটা আসলে কেউ নেয় নাই। এর মানে সেটা হচ্ছে যে এটার মাঝখানে একটা আমি দেখেছিলাম, এখানকার একজন আপু সে উদ্যোগ নিয়েছিলেন প্রতি শুক্রবার বাংলাদেশ 8টা বাজে সে সবাই যে যার বাসা থেকে হাততালি দিবে এইসব ফ্রন্টলাইন যোদ্ধাদের জন্য, কিন্তু আসলে এটা ওখানেই থেমে গেছে, কারণ কেউ ইন্টারেস্টেড না এই রাত 8টা বাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাসার সামনে থেকে হাততালি দিবে এই করবে ফ্রন্টলাইন যোদ্ধা যে, মানে এটা এক্সিকিউটার হয়নি শেষ পর্যন্ত আর কি। বাট তাদেরকে ইন্সপিরেশন করবে, কারণ এই যুদ্ধ এখনো চলছে, জানি না এই যুদ্ধের শেষ কবে আমাদের। যারা কাজ করছে অনেকে মারা গেছেন, অনেকে এফেক্টেড হচ্ছেন, স্টিল তারপরে সেই ভয় মনের মধ্যে না রেখে তারা কাজ করে যাচ্ছেন, তাদেরকে অ্যাটলিস্ট সেই সম্মানটুকু আমাদের দেওয়া উচিত। আমাদের বাংলাদেশে দীর্ঘ সময় ধরে চিকিৎসকদেরকে এবং স্বাস্থ্যসেবা কর্মীদেরকে আমরা হেয় করেছি, এবং এই হেয় করাটা পুরো একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে হয়েছে, যে কারণে আমাদের এখানে স্বাস্থ্যসেবা কর্মীরা বা চিকিৎসকরা এখন আর কারো কাছ থেকে ধন্যবাদ প্রত্যাশা করেন না। তারা ধন্যবাদ প্রত্যাশা না করে এই কাজটা করেন। কিন্তু এটাও হচ্ছে ওই যে আমি যে কথাটা বলেছিলাম সেটা, যে আপনি যে উন্নত হয়েছেন কি না এটা হচ্ছে সেটার প্রমাণ। উন্নত দেশে তারা যে কাজটা করতে পেরেছে, কোনো পয়সা লাগে না, শুধু বের হয়ে কিছু মানুষকে উৎসাহ দিয়েছে, ওইটুকু দেওয়ার যে মানসিকতা বা চেষ্টা সেটাও আমাদের নাই। কিন্তু আপনি এখন বলেন আপনি আকাশে আতশবাজি ফুটাবেন, সব লোক ছাদে উঠে আতশবাজি দেখবে। হ্যাঁ হ্যাঁ ট্রু। হ্যাঁ হ্যাঁ, তো এটা কেন হয়? এটা এই জন্য হয় যে আমরা অরিজিনালি দরিদ্র। হ্যাঁ, তো এই দরিদ্র লোক এইটাই দেখলে মনে করে যে এটাই তার জীবনে একটা কিছু দেখা। এই যে চিন্তার যে দারিদ্র, এটা তো দূর হবে না। আর এক জাহেদ সাহেব এসে বলেছেন উনি মেরিন্ডা গেটস না, উনি উইন্ডোজের জন্য বিল গেটসকে চিনে, চিনতেই পারে, কে কিসের জন্য চিনে ওটা দিয়ে তো কিছু আসে যায় না। কিন্তু ওনাকে পয়সা দিয়ে বিল গেটস এর উইন্ডোজ কিনতে হয় যদি না উনি পাইরেসি না করেন। কিন্তু যারা এই যে কালাজ্বরের ওষুধ পায়, যারা এই যে ম্যালেরিয়ার ওষুধ পায়, এইডস এর গবেষণা যে কোটি কোটি টাকা খরচ হয়, ওইটা পয়সা দিয়ে কাউকে কিনতে হয় না। এটা হচ্ছে তফাৎ। উনি আমাকে শুভেচ্ছা অনুষ্ঠান উপস্থাপক হিসেবে চিনে, উনি গত 20 বছর অন্য জায়গায় ব্যস্ত ছিল, এটা তো আমার কিছু আসা যায় না। উনি আমাকে নাও চিনতে পারে, কিছু আসে যায় না। আমি কিন্তু এদেরকে নিয়ে কথা বলেছি এতক্ষণ, এবং আমি আপনি জানি, প্রমাণ পাবেন, এবং আপনি আমি প্রমাণ পাবেন, আপনি এদের প্রমাণ পাবেন। আমি জানি গ্র্যাজুয়ালি অনেক ধরনের নেগেটিভ কমেন্টস আসবে, অনেক ধরনের নেগেটিভিটি আসবে। না, নেগেটিভিটি বলে কিছু নাই পৃথিবীতে। যে লোকটা নেগেটিভ কমেন্ট করে ওই লোকটা নিজের সমস্যা, নিজের নেগেটিভ চেহারা দেখায় মানুষকে। আপনি নেগেটিভ হতে পারেন, কেমন নেগেটিভ? যেমন আমি বললাম যে আপনি এখন যে কাজটা করছেন, চুরি করছেন, এটা ঠিক না, এটা একটা নেগেটিভ কমেন্ট। কিন্তু এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটা পজিটিভ, কারণ আমি ন্যায়ের পক্ষে কথা বলছি। অতএব আপনি যদি ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে থাকেন, ইচ্ছাকৃত এই ফাজলামো না করেন, তাহলে আপনি ঠিক আছেন। আর কিছু লোক নেগেটিভ, তারা ইচ্ছাকৃতভাবে নেগেটিভ, তারা যখন নেগেটিভ কমেন্ট করেন এটা তো ধরাই পড়ে। তো এটা আমার খুব ভালো লাগে, আমি যখন দেখি আমার খুব ভালো লাগে যে এরা না থাকলে পৃথিবীতে আমাদেরকে তো লোক রেকগনাইজই করতো না। সেটাই, নেগেটিভিটি অনেক সময় ভালো, মানে সাহায্য করে ভালো কাজ করার জন্য আরো বেশি করে। হ্যাঁ, ফারানা জাপু উনি লিখেছেন যে শুধু ডাক্তার নার্স এদের জন্য নয়, পুলিশ, স্কুলের কর্মী, রিটেল ওয়ার্কার, এদের সবাইকেই সম্মানিত করা হচ্ছে, এখনো হচ্ছে। হ্যাঁ, এটা আসলে ইংল্যান্ডে যারা ফ্রন্টলাইন বলতে আমরা এদের সবাইকেই বুঝি, যারা সামনে থেকে কাজ করছে তাদেরকে সবাইকে সম্মান জানানো হয় এবং এখনো হচ্ছে। বাংলাদেশও তাই, যারা যখন এই কোভিড এর সময় বোধহয় কিছুদিন বন্ধ ছিল বাংলাদেশে সবকিছু, কিন্তু ডাক্তার যারা তারা তো আসলে কোনো কিছুতে বন্ধ কখনোই তাদের ছিল না। সো বাংলাদেশে একমাত্র সরকারি কর্মচারী যারা 6 দিন চাকরি করে, এটা হচ্ছে ডাক্তার এবং নার্স। আচ্ছা, সব সরকারি কর্মচারী 5 দিন চাকরি করে, 2 দিন ছুটি কাটায়। এটা হচ্ছে এক। দুই হচ্ছে আপনি যে ডাক্তার নার্সের সম্মানের কথা বললেন ইংল্যান্ডে, এটা কিন্তু তারা সারা বছর আগেও দিত। তাদের টিচার্স ডে আছে, তাদের দমকল বাহিনীর লোকদেরকেও তারা কোনো না কোনো দিন গিয়ে তাদেরকে সম্মানিত করে। এলাকাতে যে কাউন্সিল থাকে, লোকাল গভর্নমেন্ট, তারা নানাভাবে তাদের লোকাল লোকজনকে অনার দেয়, লোকালি তাদেরকে হিরো অ্যাওয়ার্ড দেয়, তাদেরকে বেস্ট ওয়ার্কের জন্য অ্যাওয়ার্ড দেয়। এটা হচ্ছে উন্নতি। তো যে জাতি ভ্যালেন্টাইন্স ডে ছাড়া আর কোনো আন্তর্জাতিক দিবসকে ঠিক মতো পালন করতে পারে না, সেই জাতির কাছে আপনি কি আশা করেন? এবং ভ্যালেন্টাইন্স ডে আসার পরে সে
মানে এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার যে কাপড় ডিজাইন করে সেখানে সে 21শে ফেব্রুয়ারিকে উল্লেখ করেছে উৎসব হিসেবে। এরকম আমি ডিজাইনার দেখেছি। ও, উৎসবের 21শে ফেব্রুয়ারি। হ্যাঁ, তো এখন এটা আমাদের মনের মধ্যে নাই। আমরা আমাদের কাউকে সম্মানিত করি না। আমরা আপনি কোনোদিন শুনেছেন যে আমাদের সিটি কর্পোরেশন সেরা পরিচ্ছন্ন কর্মী তার ছবিটা দিয়ে কোনো পত্রিকাতে পাঠিয়েছে যে সিটি কর্পোরেশনের বেস্ট সুইপার যে এই ঢাকা শহরের সবচেয়ে বেশি গু পরিষ্কার করেছে? যেন এটা কোনো কাজ না। হ্যাঁ, আমরা করি না। আপনি কোনো দমকল বাহিনীর লোককে পুরস্কার পেতে দেখেছেন? না, দেখেন না। কিন্তু সেদিনে তো না যখন তাদের অ্যানুয়াল একটা অ্যানুয়াল প্রোগ্রাম হয়, দেয় হচ্ছে ওই তার ডিপার্টমেন্ট তাকে পুরস্কৃত করে। ডিপার্টমেন্ট তাকে দেয়, সরকারি সমাজ তাকে পুরস্কৃত করে না। সেটাই ভাইয়া, আপনি একটা ঠিক কথা বলেছেন। সেটি তার অফিসের আগুন নিভায়। দমকল বাহিনী কি তার নিজের অফিসের আগুন নিভিয়েছিল? যে ছেলেটা মারা গিয়েছিল এই যে কিছুদিন আগে বনানীতে, না বনানীতে একটা ছেলে মারা গেছে ওই যে দমকলে, যে মারা গেছে, হ্যাঁ যে মারা গেছে, এই ছেলেটা তো আরেকজনের বাড়ির আগুন নিভাতে গিয়ে মারা গেছে। হ্যাঁ, তো এই ছেলেটার পুরস্কার সমাজ দিবে না কেন? তাকে কেন একটা ওরকম রাষ্ট্রীয় পদক দেওয়া হবে না? সবাই শুনছে তাই না? এই কথাগুলো তো সরকারের উচ্চ পদে যারা আছে শুনছে, কিন্তু বলে কয়জন বলেন তো? আপনি কতজনকে এই কথাগুলি বলতে শুনেছেন? বলতে চান না? শুনি না। হ্যাঁ, কারণ দরকার নাই। না বলে না, কারণ বললে পরে তো এটা হিট জেনারেট করবে না। আপনি যদি এখন অন্য কথা বলেন, হিট জেনারেট করবে। সেটাই, আমরা যেমন অনেক পুরস্কার দিই, শিল্প সংস্কৃতিতে অনেক কিছুতে পুরস্কার দিই। আমার মনে হয় সরকারের এই জায়গাটাও চিন্তা করা উচিত যে সমাজের আমাদের এই যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী বা সরকার করবে কেন? সবকিছু সরকার করবে কেন? তাহলে এই বেসরকারি ভাবেও তো অনেকে আগে আসবে। ওই যে হিট হবে না, মানুষ খাবে না, এটা কেন করবে? শিল্প সাহিত্যের মানুষকে মানুষ যতটা চিনে, এদেরকে তো চিনেন। এদেরকে করলে আমার কি হবে? রেকগনাইজেশনটা কি দরকার? করছে না, হয়তোবা করবে ভাইয়া। আমি যে বললাম না যে আশার আলো দেখি, হয়তোবা কোনো একদিন, হয়তোবা আমাদের মৃত্যুর পরে, হয়তোবা কোনো একটা সময়, এই জেনারেশন না হোক, পরের কোনো জেনারেশন হোক, বাংলাদেশকে হয়তো বা কোনো একটা জায়গাতে নিয়ে যাবে। হয়তো সেটা দেখার ভাগ্য আমাদের হবে না, কিন্তু হবে হয়তো। কিন্তু কেউ কথা বলে না। দেখেন, এইখানে আপনার পেসিমিজম। হয়তো সেটা দেখার ভাগ্য আমাদের হবে না। হ্যাঁ, কেন হবে না? কেন? বহু দূরে ভাইয়া, অনেক দূরে এগুলো। কেন দূরে? কেন দূরে? দূরে কারণ হচ্ছে এসব নিয়ে কথা বলার, যাদের কথা বলা উচিত, যারা ওই জায়গাটাতে আছে, তারা কথা বলছে না। আমরা জানি কেন এটা দূরে, তো কাছে আনার চেষ্টা করি না কেন? ওই যে ওই মানুষের কোনো দরকার নাই। আমি বললে বা আরেকটা মানুষ বললে, ধর আমি কয়দিন আগে যখন বাংলাদেশে গিয়েছিলাম, এটা বললে আপনার নিজের কোনো লাভ নাই, এজন্য কেউ বলে না। না ভাইয়া, আমি যখন বাংলাদেশে কয়েকদিন আগে গিয়েছিলাম, আমি নিরাপদ সড়ক আন্দোলন কোন সালে, কোন মাস, বছর হলো আমার ঠিক এই মুহূর্তে মনে নাই, আমি তখন বাংলাদেশে ছিলাম। আমি আমার ছোট মেয়েকে নিয়ে ওই নিরাপদ আন্দোলনে গিয়েছিলাম, যে না আমি আমার মেয়েকে দেখাই যে দেখো এরকম আন্দোলন হচ্ছে। সত্যি সত্যি মন থেকে গিয়েছি যে ছোট ছোট বাচ্চাগুলো এই কাজগুলো করছে, আমরা কেন বাসায় বসে থাকবো? কিন্তু আসলে মানে কতগুলো, মানে কতবার আপনি মানে প্রতিবাদ করবেন? প্রতিবাদ করে করে সবকিছু কেন নিতে হবে? কেন সেটা অটোমেটিকলি আসবে না? কারণ অটোমেটিক্যালি পৃথিবীতে কিছু আসে না। উন্নত দেশে তো ভাইয়া এসে যায়, সমাজের উন্নত দেশও অটোমেটিক্যালি আসে না। উন্নত দেশে যেটা ঘটে সেটা হচ্ছে তারা যারা এই চিন্তাগুলো করে, যারা এই কাজগুলো পারেন, তাদেরকে তারা এই কাজগুলো করতে দেয় এবং তাদের কাছ থেকে পরামর্শ নেয়। এটুকুই হচ্ছে ডিফারেন্স। উন্নত দেশের কি অবস্থা সেটা আমরা দেখতে পাই না? পাই তো। সেখানকার সাধারণ মানুষও কিন্তু আপনার অনেক উল্টাপাল্টা কাজ করে না। কিন্তু আপনি ওদের বিশ্ববিদ্যালয়ের উল্টাপাল্টা বলা লোক পাবেন না। বললে বিশ্ববিদ্যালয় ঘাট ধরে বের করে দিবে। যেমন একটা সাধারণ মন্তব্যের জন্য, আপনার মনে আছে কিনা জানি না, একজন নোবেল বিজয়ী বিজ্ঞানীকে তারা চূড়ান্ত ভর্ৎসনা করেছিল এবং বিশ্ববিদ্যালয় থেকে বের করে দিয়েছিল। হ্যাঁ, তিনি মেয়েদেরকে ছোট করে বক্তৃতা দিয়েছিলেন বলে একটা অভিযোগ এসেছিল। পরে আবিষ্কার হয়েছে যে না, এটা উনি একটা বড় বক্তব্যের মাঝখানে 2 লাইন বলেছেন, সেটাও তারা সহ্য করেনি। এইটা তো বুঝতে হবে যে আমাদের এইখানে যতক্ষণ পর্যন্ত আমরা মেরিটোক্রেসিকে
গুরুত্ব না দিব, আমরা মেরিটোরিয়াস মানুষদেরকে সামনে এগিয়ে না আনবো, যতক্ষণ পর্যন্ত আমরা মেরিটের বদলে আমরা অন্য কিছুকে গুরুত্ব দিব, ততক্ষণ পর্যন্ত এই যে আপনাকে বলতে হবে যে এই জীবনে দেখবো কিনা জানি না। হ্যাঁ, এই জীবনে আপনি দেখবেন না কেন? মানে স্বাভাবিক নিয়মে আপনার জীবনের হয়তো আরো 40-50 বছর বাকি আছে। আগামী 40-50 বছর আপনি দেখতে পাবেন না একটা পরিবর্তন? মানুষ আশা 10 বছরের পরিবর্তন ঘটায়, 5 বছরের পরিবর্তন ঘটায়। আমি হয়তোবা ভুল শোনাবে, এটা যদি অন্য কোনো দেশ হতো হয়তোবা আশা করতে পারতাম। আমি হয়তো বাংলাদেশের জন্য আশা করি হয়তোবা চেঞ্জ আসবে, হয়তো চেঞ্জ আসছে, হয়তোবা খুব স্বল্প আকারে আসছে, আহ হয়তো আসছে, এখনো সেটা চোখে পড়েনি। অনেক কিছুই চেঞ্জ এসছে, কিন্তু সেই চেঞ্জগুলো আসলে খুব বেশি একটা মানে বড় বড় সেক্টরে না, যে সেক্টর নিয়ে কাজ করা উচিত। হ্যাঁ, হতে পারে, হতে পারে। অথবা হয়তো কাজ হচ্ছে, সেটা আমরা দেখতে পাচ্ছি না। সেটাই, কারণ এই বিশাল ঘনবসতি দেশের মানুষকে কন্ট্রোল করাটা একটা বড় জিনিস, কারণ আমরা কথা শুনি না, আমরা দেশের মানুষের কথা শুনতে চাই না। একটা সামান্য জিনিস, মাস্ক পরো, কোভিড থেকে দূরে থাকার, ভালো থাকার, এই এই কমন জিনিস, ওষুধ ছাড়া না, মাস্ক, স্যানিটাইজ, হাত ধোয়া, ডিস্টেন্সিং, এই জিনিসগুলোই আমরা ছোটখাটো ব্যাপারগুলো শুনি না। তো বড় বড় ব্যাপারগুলো শুনতে হলে সময় লাগবে। এই জন্যই বলেছিলাম কবে দেখবো জানি না, হয়তো আশার আলো দেখছি, বাংলাদেশ একটা উন্নত দেশে পরিণত হবে, উন্নত দেশ আমরা দেখবো খুব সুন এই জীবিত এই কালে। যে আমাদের জ্ঞানী ব্যক্তি আবার কমেন্ট করেছেন যে টমাস আলভা এডিসন নোবেল পান নাই। হুম। নোবেল অ্যাপ্লিকেশন আবিষ্কারের জন্য দেয় না। বিদ্যুৎ আবিষ্কার করলে নোবেল পেতেন, কিন্তু বৈদ্যুতিক বাতি আবিষ্কার করার জন্য কেউ নোবেল পাবে না। ফলে একটা 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 কম্পিউটার চিপ, সেটাকে নতুন ভাবে যদি কেউ ডিজাইন করতে পারে, এবং সেটা ডিজাইন করার যে বেসিক জায়গা, অর্থাৎ এই সিলিকন চিপের পরিবাহিতা বাড়ানোর কোনো প্রক্রিয়া যদি কেউ আবিষ্কার করতে পারে, হুম। অথবা একটা ছোট জায়গাতে আরো বেশি সংখ্যক সিলিকন চিপ বসানোর যে প্রসেস, সেটা যদি কেউ আবিষ্কার করতে পারে, তাইলে সে নোবেল পাবে। কিন্তু ইন্টেল যে চিপ বানায় প্রত্যেক দিন, সেটার জন্য কেউ নোবেল পাবে না। তো টমাস আলভা এডিসন যে আবিষ্কারগুলি করেছিলেন তার অধিকাংশই হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজির প্রিন্সিপালকে কাজে লাগিয়ে অ্যাপ্লিকেশন তৈরি করা, যেমন বৈদ্যুতিক বাতি, যেমন গ্রামোফোন, যেমন প্রজেক্টর। প্রজেক্টর দুই জায়গাতে তৈরি হয়েছিল, টমাস আলভা করেছেন, আবার লুমিয়ার ব্রাদার্সও করেছেন। তো এই যে লেন্সও টমাস আলভা আবিষ্কার করেন নাই, কাঁচও টমাস আলভা আবিষ্কার করেন নাই, বিদ্যুৎও টমাস আলভা আবিষ্কার করেন নাই। এটা যে আঠা দিয়ে জোড়া দেয়, আঠাটা আবিষ্কার করেন নাই। উনি চারটাকে এক জায়গায় করে বৈদ্যুতিক বাতি বানানোর পদ্ধতি আবিষ্কার করেছেন। প্রসেস ইনভেন্টররা ইউজুয়ালি নোবেল পায় না, প্রিন্সিপাল ইনভেন্টররা নোবেল পায়। এই জন্য এই যে অদৃশ্য ফোর্স, এটাকে একটা ইউনিফাইড ফোর্সে চিন্তা করা, এটার জন্য প্রফেসর সালাম এবং আরো দুজন একসঙ্গে নোবেল পুরস্কার পেয়েছিলেন। ঠিক আছে? কিন্তু এই ইউনিফাইড ফোর্সকে কাজে লাগিয়ে কালকে যদি একটা ধরেন একটা একটা মানে একটা বিমান তৈরি হয়, কিংবা ধরেন একটা স্পেসশিপ তৈরি হয়, ওইটার জন্য কেউ নোবেল পাবে না। থিওরিটার জন্য আমাদের জানার ঘাটতি আছে হয়তো, বা এই জন্য। ওই যে আমি আপনাকে বলেছিলাম না যে এই বিরাট সমস্যা পৃথিবীতে। ভাইয়া, আমার কাছে আপনার কাছে একটা রিকোয়েস্ট, আপনি যেমন আমি আপনাকে বলি মাদাম কুরি 2বার নোবেল পেয়েছেন। মাদাম কুরি প্রথমবার নোবেল পেয়েছিলেন তার স্বামীর সাথে। কি করেছিলেন? পিচ ব্লেন্ড জাল দিতেন, প্রত্যেকদিন পিচ ব্লেন্ডকে মানে ওনারা পিউরিফাই করতেন, করে রেডিয়াম আবিষ্কার করলেন। এখন ঘড়ির মধ্যে রেডিয়াম লাগায়, কিন্তু উনি তো ঘড়ির মধ্যে রেডিয়াম লাগানোর জন্য এটা পায় নাই। রেডিয়াম দিয়ে পরে বহু কিছু হয়েছে, এবং আপনারা যদি এখন ইউটিউবে যান, রেডিয়াম গার্ড লিখে একটা সার্চ দিবেন, আমেরিকাতে ঘড়ি কোম্পানিওয়ালারা ঘড়িতে যে রেডিয়ামটা লাগায়, এবং সারা দুনিয়াতে বড় বড় ঘড়ি কোম্পানিওয়ালারা এই ঘড়ির কাটায় যে রেডিয়াম দিত এক সময়, এটা জিভ বানিয়ে দিত, মানে তুলি মুখে লাগিয়ে ওইটা দিয়ে ওইটা কালার করতো। শত শত রেডিয়াম গার্লের ক্যান্সার হয়েছে, এবং আপনারা নিশ্চয়ই জানেন যে মাদাম কুরিরও ক্যান্সার হয়েছিল এই রেডিয়ামের কারণে, এই তেজস্ক্রিয়তার কারণে। এখন উনি রেডিয়ামকে নিষ্কাশন করে এই মৌলিক পদার্থটাকে বের করে এনেছেন, এই পিচ ব্লেন্ডকে নিষ্কাশন করে। রেডিয়াম দিয়ে যে ঘড়িতে চিকচিক করে আলো জ্বলে এই অন্ধকারের মধ্যে, এইটার জন্য কিন্তু
যেটা করেছে, যিনি আবিষ্কার করেছেন যে ঘড়ির মধ্যে এটা দেওয়া যায়, উনি কিন্তু নোবেল পেয়েছেন কে? যিনি রেডিয়ামটা পেয়েছেন। রেডিয়াম, ওটাই আর কি। কিন্তু সবকিছু সহজ হয়ে গেছে, আপনি কেন এরকম লাইভে এসে এক একটা টপিক নিয়ে আমাদেরকে একটু যদি জ্ঞান দিতেন, যদি একটু বলতেন, বুঝাতেন, তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম। যেহেতু অনেকের বই পড়া হয় না, অ্যাটলিস্ট কথাটা শোনা হয়, এরকম যদি আপনি কিছু করতেন, এক একটা মানুষ টপিক, জ্ঞান মানুষ টপিক নিয়ে যদি মানুষ জ্ঞান পছন্দ করে না, মানুষ জ্ঞান পছন্দ করে না, কারণ জ্ঞান অর্জন করা বড় করছে, আমি কষ্টের। দেখছি তো, আমি দেখছি মানুষ অনেক অ্যাপ্রিসিয়েট করছে পজিটিভ সবকিছু এখানে। এই একটা বিরাট অংশ আছে যারা সেটা করে না, এবং এই অংশটা একটা বিরাট জায়গা। তো আমি অ্যাপ্রিসিয়েটেড হওয়ার জন্য কিংবা না হওয়ার জন্য অপেক্ষা করি না। আমার মনে হয়েছে যে এখনো সেই সময় হয় নাই আর কি। আমার নিজেরই অত জ্ঞান হয় নাই যে আমি জ্ঞান বিতরণ করতে পারি। কি আছে ভাইয়া, যদি আমাদের মাঝে একটু বিলিয়ে দিতেন, কারণ আজকে এত কোথা থেকে কোথায় চলে যাচ্ছি, কারণ খুব শুনতে ভাল লাগছে, কারণ এরকম জ্ঞানের কথা আসলে। কারণ আমি পড়াশোনা করি, আমি ছোটবেলা থেকে পড়াশোনাই করেছি, আমি ডিগ্রি পাওয়ার চেষ্টা করিনি, আমি জানার চেষ্টা করেছি। তাহলে আপনি আমাকে পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারেন, আমি আপনার সঙ্গে 2 মিনিট সঠিক কথা বলতে পারবো। যেখানে গিয়ে পারবো না, আমি বলবো যে এরপরে আমি আর জানি না। আমি আসলে আপনাকে নিয়ে তাহলে আমার অনেকগুলা টপিক নিয়ে আসলে আলোচনায় বসতে হবে, কারণ সত্যি আমি আপনাকে মজার তথ্য বলি। আমার সঙ্গে ধর্ম নিয়ে তর্ক করতেন একজন ব্যক্তি, প্রায় দেখা হলেই করতেন। তার নাম হচ্ছে হুমায়ুন আহমেদ। ও আচ্ছা। এবং উনি শুধু আমার সাথে এই তর্কটা বেশি করতেন। আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনি যেখানে আমাকে পান, আপনি আমাকে এটা নিয়ে তর্ক করেন। তো বলে যে এই যে, মানে উনি যেহেতু ইয়েতে পড়াশোনা করেছেন, মানে সাধারণ পড়াশোনা, মাদ্রাসায় পড়েননি, তো উনি বলতেন যে এই ধর্মীয় প্রতিষ্ঠানে পড়ে নাই কিন্তু ধর্ম নিয়ে কথা বলতে পারে, এরকম লোকজন আমি খুব কম পাই। তো তোমার সাথে তর্ক করে আমার খুব ভালো লাগে, কারণ কোথাও কোথাও আমি আটকাই, আটকানোর পরে আমি খুঁজি যে এটা ভুল কিনা, পরে দেখি ঠিক। এবং উনি আমাকে মানে রীতিমতো বইপত্র দিয়েছেন পড়ার জন্য ধর্ম বিষয়, এবং দিয়ে উনি আমাকে জিজ্ঞেস করতেন কি তোমার যুক্তি বদলালো? তা আমি আবার ওনাকে যুক্তি দিতাম, আমি বলতাম যে বদলায় নাই, বরং এই কারণে এই বইয়ের যুক্তি ঠিক না। একবার উনি আমাকে একটা বই পড়তে দিলেন এবং সেই বইটা আমি পড়ে ফেরত দিলাম। তো যখন আমি ফেরত দিতে গেছি ওনার বাসায়, উনি ওই সময়টা লেখালেখি করেন সকালের দিকে। তো উনি দেখা করেন না, আমাকে বলেছেন নিচে বইটা দিয়ে যাও। তো টেলিফোন, ওই যে ইন্টারকম। তা আমি বললাম যে বইটা পড়েছি কিন্তু আমার কোনো ওই আগের মতোই কোনো লাভ হয় নাই। তো উনি বললেন যে একটা ক্ষতি হয়েছে। আমি বললাম কি? বলে যে আমি একটা বই লিখছি, ওই বইটার মধ্যে আমার বই নিয়ে যারা ফেরত দেয় না, মেরে দেয়, চুরি করে, তাদের নাম লিখছি। সেটা একটা 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 মানে একটা জায়গা আছে। উনি যে একসাথে 3-4টা বই লিখেছিলেন না, কাঠ পেন্সিল, ফাউন্টেন, ওগুলার কোনো একটাতে একটা প্রবন্ধ আছে ওনার, যেখানে উনি সত্যি লিখেছেন কারা কারা বই নিয়ে ফেরত দেয় না। উনি আমাকে বললেন যে ওইটার মধ্যে যারা যারা বই নিয়ে ফেরত দেয় না তাদের নাম আমি লিখছি। উনি তো একটা অদ্ভুত সুরে কথা বলতেন। ওনার একটা নেত্রকোনার একটা কিশোরগঞ্জের একটা টান আছে। হ্যাঁ, তো উনি আমাকে বলছেন যে সুযোগটা তো হারাইলাম। তা আমি বললাম যে কি? বলে যে এই আমার এটার মধ্যে তোমার নাম উঠলো না, তো যদি দিতাম বইটা তাহলে তো নামটা থাকতো। তা আমি বললাম যে আমি তো জানি না, তাহলে আমি এখন এটা নিয়ে চলে যাবো? না, ফেরত যখন দিয়ে দিছো পরে আরেকটা নিও। তো আমি শেষ। কিন্তু পরে আমি দেখেছি যে আসলে নামটা না থাকলেও বইটা আমার চুরি করা উচিত ছিল। কারণ ওই বইটা ছাপার পরে ওই বইটা নিষিদ্ধ হয়েছে বাংলাদেশে। আচ্ছা, এই বইটা যে নিষিদ্ধ হয়েছে, কোন নামটা? যেটাই হোক, আমি বইয়ের নামটা বলবো না। ওই বইটা নিষিদ্ধ হয়েছে এবং নিষিদ্ধ হওয়ার পরে প্রকাশক খুব ভয় পেয়েছে। তো প্রকাশক ওই বইটার মাত্র 3টা কপি, একটা কপি 3 জন লেখককে গিয়ে দিয়ে এসেছেন। এই জন্য যে উনি চিন্তা করেছেন নামি দামি লেখকদেরকে দিলে ওইখানে তো কেউ খুঁজবে না, বা ওখানে গিয়ে কেউ বইটা বের করে মানে 3টা কপি থাকুক। 3 কপির মধ্যে 1 কপি দিয়েছিলেন হুমায়ুন আহমেদ। এখন বহুদিন পরে আমি প্রকাশককে, হুমায়ুন আহমেদ মৃত্যুবরণ করার পরে আমি গল্পটা প্রকাশককে শুনিয়েছি, মানে কথায় কথায়, যে আমার সাথে না এরকম একটা স্মৃতি আছে।
উনি আমাকে বলছেন যে আরে ভাই বইটা কি আছে? আমি বলছি, হ্যাঁ ওই বইটা। বলে ওইটা তো আমি এই কারণে মানে এটা নিষিদ্ধ হয়ে গেছে, আমি সব বই নষ্ট করে 3 কপি 3 জন লেখককে দিয়েছি। হুম। ওই 3 জন লেখকের মধ্যে 2 জন বেঁচে আছেন। আমি আশা করছি যে কারো একজনের কাছ থেকে আমি বইটা চুরি করবো। তারা তো শুনে গেল, শুনে ফেলবে হয়তো। না, না ওনারা তো জানে না কোন বইটা। ও আচ্ছা, না না বলা এজন্য তো হয় বইয়ের নামটা বলি নাই। বইটা। এজন্য তো বইয়ের নামটা বলি নাই। মার্ক টুয়েনের একটা সুন্দর গল্প আছে। মার্ক টুয়েনের কাছে গিয়ে, এটা সত্য না মিথ্যা জানা নেই। তো মার্ক টুয়েনের কাছে গিয়ে একজন জিজ্ঞেস করলো যে আপনার চারিদিকে বই, মাটিতে এখানে সেখানে বিছানায়, এত বই আপনি কি করে মানে আপনি এত বই পেলেন? বলে বইগুলা যে রাস্তায় এনেছি শেলফটা সেই রাস্তা আনতে পারি নাই। বই নিয়ে বের হয়ে গেছি মানুষের লাইব্রেরি বই থেকে বিভিন্ন হ্যাঁ, জায়গায়, এটা কিন্তু পড়েছি। শেলফ শেলফ নিয়ে তো আর বের হওয়া যায় না। হুম। এখন ভাবছি যে ওই বইয়ের যেহেতু মাত্র 3টা কপি, তো একটা তো হুমায়ুন স্যারের স্মৃতি হয়ে গেছে, ফলে ওইটা ওইখান থেকে আর চুরি করা যাবে না, কিন্তু বাকি 2টা তো এখনো স্মৃতি হয়নি। তো আমি ওই 2 লেখককে চিনি, কোন একজনের কাছ থেকে আমি এটা, এই তো ভাই যদি আমার তারা যদি ছিল, তারা রেখে থাকে নাকি, যদি তারা রেখে থাকে। যদি রেখে দেয় আর কি। হ্যাঁ, এটা একটা টেন্ডেন্সি ছিল, কারো কাছ থেকে বই আনলে আমার মনে মনে দোয়া করতাম আল্লাহ সে যেন ভুলে যায় তার বইটা আমার কাছে আছে। হ্যাঁ, তো মানে এগুলো ছোটবেলায় খুব করা খুব যায়, বড় হতো, হলে। স্পেশালি আমার মানে খুব ছোটবেলার কথা বলছি, যে তিন গোয়েন্দা বই যখন পড়তাম, তো তিন গোয়েন্দার বই তো সবকিছু মানে দেখা যেত কেনা হতো না, বা মিস করে ফেলতাম কখন কোন সিরিজটা হতো। যদি কোনো বন্ধুর কাছ থেকে আনতাম, মানে সত্যি লিটারালি দোয়া করতাম যেন ওর জন্য ভুলে যায়, আমি ওর কাছ থেকে বই এনেছি, মানে ফেরত যেন না দিতে হয়। এই বইগুলো এখন আর নাই ভাইয়া। জাস্ট গত বছর বা এই বছর আমি যখন গিয়েছিলাম বাংলাদেশে এই তিন গোয়েন্দা সিরিজের বইগুলো আনতে, কোথাও পেলাম না। তারপর নীলক্ষেত থেকে খুঁজে পেতে পুরনো সেই ছিঁড়া টাইপের বইগুলো খুঁজে পাই। তিন গোয়েন্দা আবার ছাপা হচ্ছে। তাই সে না? ও তিন আচ্ছা গোয়েন্দা আচ্ছা আচ্ছা। জাহিদ, ওনার একটা কমেন্ট এসেছিল যে আসলে কেউ জানেই না, আমি হারিয়ে ফেলেছি ওনার কমেন্টটা। ও আচ্ছা, এই তো জনাব, এটাই তো জনাব। সব ছোট বাচ্চাকে শেখানো হয় থমাস আলভা এডিসন বিদ্যুৎ আবিষ্কারক, সঠিক, অথচ সঠিক ইতিহাস না, কেউ জানে না। অনেক। না বিদ্যুতের আবিষ্কারক তো কেউ বলে না, বৈদ্যুতিক বাতির আবিষ্কারক বলে, বিদ্যুতের আবিষ্কারক বলে না। সেটাই। তারপরে ফারানাজ লিখেছে যে বই ধার দেয় সে বিদ্যুতের কখনো পায় না। বিদ্যুতের আবিষ্কারক একজন, বৈদ্যুতিক প্রবাহের আবিষ্কারক আরেকজন, বৈদ্যুতিক বিভবের আবিষ্কার আরেকজন। বিদ্যুৎ এইভাবে আবিষ্কৃত হয় নাই, ঠিক আছে? ফলে গ্যালভানি আবিষ্কার করেছেন বৈদ্যুতিক প্রবাহ, আর বৈদ্যুতিক বিভব আবিষ্কার করেছেন ভোল্টা। তো এগুলা তো এত সহজ না বলা হয়। আমাকে বোঝানো, মানে সেটাই। এগুলো আমাকে বোঝানোটা একটু কঠিন। হ্যাঁ, এগুলো আমাকে না বলা ভালো। তো এই কারণে আমি মার্ক টুয়েনের ঘরে থেকে এসেছি, মানে যে ঘরে উনি থেকেছেন। আর্থার সি সৌভাগ্যবান। ক্লার্ক আর্থার সি ক্লার্ক ওই হোটেলে বসে একটা বই পুরোটা লিখে শেষ করেছেন। তারপরে এই যে আমাদের রজার মুরও সেখানে গিয়ে থেকেছেন অক্টোপুসির শুটিং এর সময়। তো এরকম এবং আমাদের রানী, যে ইংল্যান্ডের রানীর জামাই, হুম। ওনার জীবনের একটা গাড়ি উনি কিনেছিলেন, সেই গাড়িটা ওই হোটেলে আছে। ও আচ্ছা। এবং উনিও ওইখানেই থেকেছেন যখন উনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাছাকাছি সময় যখন ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করতেন। তো আমি আসলে জীবনকে মনে করি অভিজ্ঞতা, আমি জীবনকে পয়সা কামানোর সময় বলে মনে করি নাই। তাহলে আপনার যে অভিজ্ঞতাগুলো আছে ভাইয়া, আপনার তাহলে পরিকল্পনাটা কি ইন ফিউচারে কি করবেন? কিভাবে আপনার এই অভিজ্ঞতাগুলো আমাদের মাঝে আমি ছড়িয়ে আমি দিবেন? আপনাকে কি করা আমি প্ল্যান আপনাকে করছেন? খুবই আমি আপনাকে একটা সিলি প্রশ্ন করি। হুম। এই যে আপনি, আমি তো কখনো তুমি বলছি, কখনো আপনি বলছি। ইটস তো ওকে। আপনি হেয়ার কালার করেছেন, এটাকে সম্ভবত মেহগনি বলে। এটা আপনি কেন করেছেন? ভালো লাগে তাই। হ্যাঁ, আমারও ভালো লাগে, তাই আমি কোনো পরিকল্পনা থেকে কিছু করি ভাইয়া না। আমি কিন্তু কোনো আমি যে মিডিয়া ব্যক্তিত্ব না। আমি না, না, কিন্তু না, না, আমি যে চাই আমি না। যে বই পড়ি, হ্যাঁ, আমি যে বই পড়ি বা আমি যেখানে যাই বা যা করি, আমি মনে করি জীবন আমাকে এক্সপেরিয়েন্স গ্যাদার করার সুযোগ দিয়েছে। আমি সেই এক্সপেরিয়েন্স নিচ্ছি। আর আমি যখন কথা বলি, সেই কথাটাও ভালো লাগলে বলি। সব কথা বলি না, যেটা ভালো লাগে সেটা বলি। এবং যদি বলি, বলার আগে আমি অন্তত 30 বার নিশ্চিত হয়ে নেই যে আমি যা পাবলিকলি বলছি এটা ঠিক কিনা। আমি বুঝতেছি না। আমি বুঝতে আমি নিজে নিজে ভুল পারছি। করি, মানে আমি নিজে নিজে ভুল করি, কিন্তু আমি পাবলিকলি কোনো ভুল কথা বলি না। এই যে আপনি একটা রং দিয়েছেন, আরেকজন আরেকটা রং,
তা আমাদের জীবন আমাদের মনকে রঙিন করার সুযোগ দেয়। এবং আপনি যখন আকাশের দিকে তাকান, কেউ কবিতা লেখে, কেউ একটা ছবি তোলে, কেউ মেঘ কিভাবে হাতি ঘোড়া হচ্ছে সেটা দেখে, কেউ বৃষ্টির জন্য অপেক্ষা করে, কেউ ভাবে যে আকাশ আস্তে আস্তে অন্ধকার হবে, চাঁদ উঠবে, কেউ সূর্যোদয়ের জন্য অপেক্ষা করে, কেউ সূর্যাস্তের জন্য অপেক্ষা করে, তাই না? জি, আকাশকে দেখ। আমার কাছে মনে হয় যে আমাদের যার যার জীবন তার তার জীবন, এবং আমরা জীবনে অভিজ্ঞতা সঞ্চয় করি। এবং আপনি যেটা করেছেন এটা একটা অভিজ্ঞতা, কালকে আপনি এটা বদলে ফেলবেন, আরেকটা কিছু করবেন। সেটা তো আমি অন্য হয়তো এক্সপেরিমেন্ট হবে, কিন্তু আমার কথা হচ্ছে যে যারা আপনার মতো ব্যক্তিত্বরা, যারা আসলে মিডিয়া ব্যক্তিত্ব, যারা মিডিয়াতে কাজ করছেন, তা আপনার সেই ক্ষেত্রে পরিকল্পনাটা কি? শুভেচ্ছা তো আর আসবে না, শুভেচ্ছার মতো জিনিস আর হবেও না। না, সেখানে আমার ইচ্ছা করতে পারে আমি আরেকটা শুভেচ্ছা বানাবো, বানাতে পারি। হয়তো হ্যাঁ, আমি বাঁচলে 60 বছর বয়সে বানাবো, যখন লোকেরা একদম ভুলে গেছে, পুরনোরা হ্যাঁ, নাই অনেকে, আর নতুনরা জানে না। হতে পারে, না হতে পারে। হতে পারে, You কিন্তু never সেটা know. You- আপনার you পরিকল্পনা never কি কিছু আছে এমন কিছু করার? ইন ফিউচারে কিছু কি পরিকল্পনা করছেন? এই লকডাউনে কি কি ভেবেছেন যে আমি এটা করব, এটা করব, এটা করতে না, চাই? না, আমি তো জন লেননের গানের মতো। হ্যাঁ, ও ইমাজিন একটা গান গেয়েছে না, হুম, ইমাজিন অল দ্য পিপল লিভিং ফর দ্য ডে, শুধু দিনের জন্য বাঁচে, তাই না? হুম। বলে না যে শুধু একদিন একদিন করে বাঁচে। তো আমি ওইটাই চিন্তা করি যে আমি কালকে আছে কিনা জানি না, আমি কালকে পরিকল্পনা করে লাভ কি, আমি আজকে পর্যন্ত জীবনকে দেখি। কালকে যদি না থাকি, এই যে কোভিড হচ্ছে হয়ে মরে যেতাম, তো কি হতো? ওখানে জীবন শেষ। এবং ওই জীবনের আগে কোভিড হচ্ছে আমার অভিজ্ঞতা। যার কোভিড হলো না, সে তো কোভিড বুঝলো না, তো তার কোভিড অভিজ্ঞতা নাই। তো যে মৃত্যুবরণ করছে সে কোভিড থেকে মৃত্যুর অভিজ্ঞতা নিচ্ছে, যে কোভিড থেকে বেঁচে উঠছে সে কোভিড থেকে বেঁচে ওঠার অভিজ্ঞতা নিচ্ছে। কিন্তু সেও নিশ্চিত জানে যে সে একদিন মৃত্যুবরণ করবে। ফলে জীবন আমাদেরকে যতদিন সময় দেয়, আমাদেরকে জীবনকে দেখার এবং জীবনকে উপলব্ধি করার সময় দেয়। তা আমি তাই জীবনকে উপলব্ধি করি, সেই জীবনে আমার যদি কিছু করতে ইচ্ছা করে করি, যেমন আমি এখন কিশোর মুনিয়ার সঙ্গে প্রায় 2 ঘন্টা কথা বলছি। সেটি আমি লিটারে দেখলাম 2 ঘন্টা 8 মিনিট কিভাবে হয়ে গেছে। আমি অনেকের সঙ্গে আধা ঘন্টা পরে উঠে যাই, কারণ আমার কথা বলতে ভালো লাগে না, বা আমি এমন কিছু একটা করি যে সে আর আমার, সে কি কোয়েশ্চেন করে করবে, না। সে তাড়াতাড়ি তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করে। তো কেন? কারণ আমাদের আমাদের পুরো জীবনই হচ্ছে আমাদের ভালো লাগা এবং মন্দ লাগা দিয়ে তাড়িত হয়। এবং এই ভালো লাগার জায়গাগুলোকে যারা বেছে নিতে পারে জীবনে, তারা উন্নত মানুষ হয়। আর যারা বেছে নিতে পারে না, তারা উন্নত মানুষ হয় না। ফলে আপনি যত নিচু, যত ছোট, যত ক্ষুদ্র, যত নীচ বিষয়কে পছন্দ করবেন জীবনে, আপনি যতই অর্থ উপার্জন করেন না কেন, আপনি ওইখানে আটকে থাকবেন। যেমন True. আমি ইংল্যান্ডে গিয়েছিলাম পরে, আমাকে দুজন বিখ্যাত লোক আমাকে বলল যে চলেন, আপনাকে একটা নতুন জায়গায় নিয়ে যাবো। আমি বললাম হুম, কোথায়? বলে চলেন। তো ওইখানে গেলাম, পরে আমাকে ঢুকতে দেয় না, কারণ আমার পরনে হচ্ছে স্নিকার, জিন্স, এবং আমার একটা সোয়েটার। হুম, ঢোকার সময় আমি দেখলাম যে দরজার মধ্যে ছোট্ট করে লেখা একটা নাম। আমি ভাবলাম যে এটা কোনো হোটেল। কিন্তু আমি ঢোকার পরে আমাকে বলল যে কোনো অসুবিধা নাই, আপনাকে আমরা স্যুট দিচ্ছি এবং চকচকে জুতো দিচ্ছি। তো স্যুট দিল এবং জুতো দিল, ছবি তুললো, একটা কার্ড দিল। দেওয়ার পর আমাকে বললো, আরে ভাই, এটা হচ্ছে ক্যাসিনো। আপনি তো জীবনে আপনি তো জীবনে ক্যাসিনো দেখবেন না, আর লন্ডনে কে আপনাকে ক্যাসিনোতে নিয়ে আসবে? হুম, আপনাকে একটা অভিজ্ঞতা দেই। হুম। আমি সেখানে প্রবেশ করলাম, প্রবেশ করার পর আমি দেখি যে ওইখানে ফ্রি খাওয়ায়। আচ্ছা। আমি বসে বসে খাচ্ছি, আর নানান ধরনের খুবই রূপবতী তরুণীরা ঘুরছে, স্বল্প বসনা, তারা যেই টেবিলে খেলা হচ্ছে তার আশেপাশে থাকে, তাদেরকে অনেকে চিপ দিয়ে দিচ্ছে। আমি বসে থাকলাম কিছুক্ষণ, আমার ওই বন্ধুরা প্রায় ঘন্টা দেড়েক পরে ওরা উঠে আসলেন, উঠে এসে বললেন, কি করছেন, খাইছেন? তাহলে হ্যাঁ খেয়েছি, কিন্তু আমার অত ভালো লাগছে না। হুম, বলে, কি খেয়েছেন? আমি তো হালাল খুঁজি, আমি এমন কিছু খেয়েছি যেটা হালাল আর কি, ভেজিটেবল স্যান্ডউইচ, হুম, যেখানে ভেজিটেবল আছে, যেখানে মিট নাই, হুম, এরকম জিনিস খেয়েছি। এগ খেয়েছি, ডিম আছে, এরকম জিনিস খেয়েছি। তো বলে হা 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 বলে হাসে, বলে বলে যে আমরা তো এখন কি করবো, আপনি আরো থাকেন, আমরা তো আরো খেলবো। তা আমি বললাম, না ভাই, আমি চলে যাই। তো ওই আমলে উবার ছিল না। হুম, না, হ্যাঁ। তা আমাকে ওনারা একটা ট্যাক্সি করে, ট্যাক্সির টাকাটা দিয়ে আমাকে তারা ছেড়ে দিলেন। আমি বের হওয়ার সময় আবার
স্যুট খুলে রেখে আমার কাপড় চোপড় পরে বের হলাম। তো এই যে একটা অভিজ্ঞতা আমার হলো, এই অভিজ্ঞতা আমি নিজে কোনোদিনই জীবনে নিতাম না। আমার 2 বন্ধু এটা আমাকে দিলেন। রাতে তারা ফিরে এসে বললেন যে একজন 5,000 পাউন্ড এবং হেরেছে। আরেকজন 25,000 পাউন্ড খরচ করে এসেছেন এবং তারা আরো খরচ করবেন। ওরে বাবা। হ্যাঁ, তারা বিখ্যাত লোক, তাদের নাম বললেই আপনারা চিনে যাবেন। আচ্ছা। তো ঠিক আছে, এই যে একটা অভিজ্ঞতা পেলাম, এটা তো আমি পরিকল্পনা করি নাই, কিন্তু আমি দেখলাম একটা জায়গায়, হ্যাঁ, এবং সেটা আমার ওই 2 বিখ্যাত বন্ধু তারা আমাকে অভিজ্ঞতা দেওয়ার জন্য এই কাণ্ডটা ঘটান। আমি এই জন্য মনে করি যে সবসময় সব অভিজ্ঞতা আপনি পরিকল্পনা করে পাবেন না। পাবো না। সবসময় আমাদেরকে অপরিকল্পিত বিষয়ের সামনে দাঁড় করিয়ে দেয় এবং এই জীবনকে গ্রহণ করতে পারার মধ্যেই হচ্ছে জীবনের আনন্দ। আসলে সত্যি কথা ভাই, কোভিড না আসলে যে আসলে জীবনটা যে আসলে আনপ্রেডিক্টেবল সবসময় শুনতাম, কিন্তু আসলে উপলব্ধি করতাম না। এই কোভিড আসার পরে বুঝতে পেরেছি আসলে জীবনটা কতটা আনপ্রেডিক্টেবল। এত পরিকল্পনা, এত প্ল্যান কোনোটাই এত কাজ করে না। আর আই উড থ্যাংক কোভিড। কেন দেখো, যে বহু মানুষের সাথে বহু মানুষের কথা হচ্ছে, যেমন এই কোভিড এর কারণে মানুষ ডিজিটালি এসেছে। মনে হয়তো কোনো একটা শো করতো না, সে করছে। তো হ্যাঁ, তো মানুষ নানাভাবে নিজেদের লুকিয়ে থাকা গুণ অথবা শখ অথবা ইচ্ছাকে পূরণ করছে। অনেক ভালো কথা হচ্ছে, যে কথাগুলো আগে ইন্টারনেটে হতো না, এই কথাগুলো টেলিভিশনে হতো, এই কথাগুলো পত্রিকায় হতো, এখন সোশ্যাল মিডিয়াতে এসেছে। এটা তো একটা পজিটিভ জায়গা। তারপরে মানুষ বুঝতে পারছে যে সে বোকা, মানুষ বুঝতে পারছে যে তার আরো পড়াশোনা করা দরকার, মানুষ বুঝতে পারছে সে ভুল করেছিল। এটাও তো একটা ভালো দিক। হ্যাঁ, অবশ্যই। মানুষের, হ্যাঁ, তো অনেক ভালো দিকও আছে। তারপরে কোভিড এর কারণে কিন্তু অনেক পজিটিভ হেলথ চেঞ্জ এসেছে। যেমন যারা হাত ধুচ্ছেন তাদের ইনফেকশন কম হচ্ছে, ডায়রিয়া কলেরা এগুলা কমে গেছে, কারণ হাত ধুয়ে লোকজন খায়। তারপর কোভিড এর কারণে মানুষ দূরত্ব বজায় রাখছে, ফলে আগে যে উঠেই একটা কিছু মানে বাজে লোক একটা মেয়েকে ধাক্কা দিত, এখন কিন্তু এত কাছে গেলে, হ্যাঁ, এখন কিন্তু এত কাছে গেলে অন্যরাই বলছে আপনি এত কাছে যান কেন। এটা কিন্তু ওই জন্য না, এটা কিন্তু যে করোনার জন্য। হ্যাঁ, তো এটা একটা ভালো দিক হয়েছে। তারপরে আমরা প্রচুর ছেলে মেয়েদেরকে, যে জেনারেশনকে নিয়ে একটু আগে আমরা কথা বলছিলাম, এরা তো অনেক ভালো কাজ করতে চায়, সেটা তো ওরা কোভিড এর মধ্যে দেখিয়েছে। প্রচুর ভালো কাজ করেছে, মানুষের কাছে গেছে, বিনা পয়সা খাবার দিয়েছে, অনেক ওদের লেখাপড়ার খরচ থেকে টাকা বাঁচিয়ে খরচ করেছে। আমাদের ছেলে মেয়েরা কিন্তু ভালো। সেটা হচ্ছে যে আমাদের সমাজটা এই ভালোদেরকে রাখতে পারে না, কারণ সমাজটা, আমাদের সমাজকে দিয়ে অসাধারণ মেধাবী ছেলে মেয়েদের জন্য আমরা তো পরিবেশ দিচ্ছি না। তো এই ছেলে মেয়েরা কি করবে? এদের এত এনার্জি, এদের এত মেরিট, এদের এত শক্তি, এটা ওরা কোথায় খরচ করবে? ঢাকা শহরে বাস স্ট্যান্ড গুলাতে ছোট ছোট বইয়ের দোকান ছিল, মেয়র সাহেবরা ফুটপাত বানাতে গিয়ে বইয়ের দোকানগুলো তুলে দিয়েছেন। বাস স্টপের ছাউনি গুলাও অনেক জায়গাতে তুলে দিয়েছেন। এই যে বইয়ের দোকানগুলি তুলে দিলেন, কার লাভ হলো? একটা সমাজ আসলে এই যে বই পড়ে না, বইয়ের স্টলটা বাস স্টপ থেকে নাই, এটার ক্ষতি তো তার নিজের দেশের মানুষেরই হচ্ছে। এই জিনিসগুলো যে মেয়র সাহেব বা যারা সরকারের এই পর্যায়ের মানুষ আছে তারা বুঝতে পারে না ভাইয়া, তার মধ্যে আননেসেসারিলি জায়গা দখল আছে। কারণ এটা বললে খারাপ শোনা যাবে, গত 30 বছরে 25 বছরে এই মেয়র সাহেবরা শুধু ব্যবসা করেছেন। ওনাদের বই পড়ার কোনো সময় ছিল না। তারা বৈদেশিক মুদ্রা আর্ন করেছেন, তারা কোটি কোটি টাকা আয় করেছেন, 20,000 25,000 লোককে চাকরি দিয়েছেন। তাদের ফোকাস ছিল অন্য জায়গায়। বইয়ের গুরুত্ব, বিশুদ্ধ পানির গুরুত্ব এটা বুঝবে কি করে? আমাদের এর আগের যিনি মেয়র ছিলেন উনি এটা বুঝতেন, আনিসুল হক। উনি কি করতেন? উনি যেন ডেকে ডেকে লোকদের সাথে কথা বলতেন। আমাদের এই মেয়রও বোঝেন বলে আমার ধারণা। মুশকিল হয়েছে, আমাদের রাজনীতি এই বিষয়গুলোকে পছন্দ করে না। রাজনীতি মনে সুশীল সমাজের সঙ্গে কথা বলা মানে হচ্ছে রাজনীতি দুর্বলতা, কিন্তু রাজনীতিবিদদের কাজ হচ্ছে এক্সিকিউশন, ইমপ্লিমেন্টেশন, আর প্ল্যানিং, প্রডিউসিং আ ভিশন, ক্রিয়েটিং আ ফরওয়ার্ড লুক, এগুলা কাজ হচ্ছে যারা চিন্তা করেন তাদের।
তো চিন্তা করার লোক আর কাজ করার লোক আলাদা হতে হয়, আমাদের এখানে সেটা নাই। কিন্তু এই পশ্চিমা জগৎ সেটা বুঝেছে। এই জন্য অক্সফোর্ড, ক্যামব্রিজ, ইম্পেরিয়াল কলেজ, লন্ডন বিজনেস স্কুল, এগুলো তারা কেন তৈরি করেছে? তারা লন্ডন স্কুল অফ ইকোনমিক্স কেন করেছে? কারণ দুনিয়াকে চালানোর জন্য আমার চিন্তা এইসব প্রয়োজন। কমিউনিজমের স্রষ্টা কার্ল মার্কসকে ব্রিটিশ লাইব্রেরিতেই বসতে হয়েছে, কারণ এইখানেই তার পছন্দের সব বইগুলি তিনি একদম হাতের কাছে পেয়েছেন। এবং ব্রিটিশ লাইব্রেরি তাকে এই প্রতিদিন কাজের মধ্যে থেকে এটা লেখালেখি করতে দিয়েছে। তো এটা বুঝতে হবে যে একটা মার্কস হতে গেলে একটা ব্রিটিশ লাইব্রেরি লাগে। হ্যাঁ, আপনি যদি এক ছাদের নিচে মাতিস, মোনেট, রাফায়েল, রেমব্রান্ড, তাই না, এদেরকে দেখতে চান, তাহলে আপনার একটা ব্রিটিশ মিউজিয়াম লাগবে, তাই না? আপনি যদি দা ভিঞ্চি, আপনি যদি তৈমুর লংয়ের, কিংবা আপনি যদি চেঙ্গিস খানের সমাধির ভাঙা অংশ আর পিরামিডের সামনের ওবেলিস্ক, কিংবা আপনি যদি স্ফিংসের নাক খুঁজতে চান কোথাও গিয়ে, আপনাকে এরকম একটা ব্রিটিশ মিউজিয়াম লাগবে। আপনার মিকেল অ্যাঞ্জেলোর ভাস্কর্য দেখার জন্য একটা ব্রিটিশ মিউজিয়াম লাগবে। তো এইটা তো দরকার। হ্যাঁ, তো এই যে উন্নত হওয়ার কথা বলেন না, উন্নত হওয়ার মধ্যে এইটাও আছে। এটাও আছে। হ্যাঁ, আপনি আপনার হেরিটেজকে, পৃথিবীর হেরিটেজকে আপনি সংরক্ষণ করেন। ঢাকা শহরে এখন আমরা সব পুরনো স্থাপনা ভেঙে ফেলছি, তাই নাকি? হ্যাঁ, ঢাকা শহর কিন্তু নিউ ইয়র্কের চেয়েও পুরনো শহর। কোন স্থাপনা ভেঙে গেছে ভাইয়া? এটা তো আমি শুনি। আমরা অধিকাংশ পুরনো স্থাপনা ভেঙে ফেলবো বলে ঠিক করেছি। ও হ্যাঁ, বেশি বেশি লোক যাবে এবং সেগুলো আমরা ভেঙে ফেলবো। কিন্তু একটা শহরের মানুষ তার শহরকে নিয়ে গর্বিত হয় নিজের বাড়ি দেখে না, শেক্সপিয়ারের বাড়ি দেখে। একটা শহরের মানুষ গর্বিত হয় একটা অদৃশ্য ব্যক্তি যার কোনো অস্তিত্ব নাই তার বাড়ি দেখে। শার্লক হোমসের বাড়ি আপনাদের বেকার স্ট্রিটে আছে। শার্লক হোমস নেভার এক্সিস্টেড। ওই বাড়িটা দিয়ে ব্রিটিশরা লাখ লাখ ডলারের বৈদেশিক মুদ্রা আর্ন করে, বিশ্বাস করে। ওই বাড়িতে লোকজন যায়, এইটা শার্লক হোমসের বাড়ি, দেখে আসি। আসলে ইটস জাস্ট আ মিউজিয়াম, শার্লক হোমস মিউজিয়াম। এখানে এক কোণাতে মরিয়ার্টি দাঁড়িয়ে আছেন, এক কোণাতে ওয়াটসন বসে আছে, কোথাও শার্লক হোমসের ক্যাপটা রাখা আছে, কোথাও তার একটা গল্পের চরিত্রের জিনিসগুলো ওখানে ওভাবে করে সাজিয়ে রাখা আছে। ইটস জাস্ট একটা নন এক্সিস্টেন্ট ক্যারেক্টার, কিন্তু দে আর অ্যাকচুয়ালি অনারিং আর্থার কোনান ডয়েল এন্ড দে আর অনারিং দিস ক্যারেক্টার, যে ক্যারেক্টার ইংরেজি সাহিত্যকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে দিয়েছে। আচ্ছা, এখন আমার দেশেও ধরেন ওই একই ঘটনাই তো ঘটার কথা। অর্থাৎ আমি তো আমার বাড়ি দেখে গর্বিত হওয়ার কথা না। আমার গর্বিত হওয়ার কথা 200 বছর আগের কিংবা 150 বছর আগের একটা বাড়ি দেখে, যেটা দেখে আমি বুঝবো যে আমি এমন একটা শহরে থাকি, এমন একটা নগরীতে, যে নগরীটার একটা ঐতিহ্য আছে, একটা হেরিটেজ আছে, এবং সেই হেরিটেজটা ইজ এ লং হেরিটেজ, তাই না? ভাইয়া যেটা বলেছে, যে আমি স্পেশালি পুরান টাউনের কথা বলি, যে ওখানকার বিল্ডিং গুলা খুব নড়বড়ে হয়ে গেছে। একটা এগুলো কখন উঠে, যখন আর্থকোয়েকের কথাটা উঠে, তখন আল্লাহ এই বিল্ডিং গুলোতে মানুষ থাকে, এগুলোকে ভেঙে ফেলা উচিত, তাদের জন্য বসবাস উপযুক্ত বিল্ডিং করে দেওয়া উচিত, যেহেতু এটা ঘনবসতি শহর ঢাকা, সবকিছু ঢাকা কেন্দ্রিক। সো এই মানুষগুলোকে আমরা কোথায় নিবো? সো দ্যাটস ওয়াই এগুলো ভাঙবো। এটা কখন উঠে? যখন এই আর্থকোয়েক উঠে বা এই ধরনের একটা ঘটনা ঘটে, তখন। এই যে সংরক্ষণ করবে, কত সংরক্ষণ করবেন আপনি পুরান টাউনের এত পুরনো ঐতিহ্যগুলো? এই মানুষগুলো কোথায় যাবে? শুধু পুরনো টাউন তো সংরক্ষণের বিষয় না, না, ওই ব্যাপারটা তখন বেশি কথা বলা হয়ে ওঠে আর কি। না না, মোটেও তা না। এই বাড়িগুলো সংরক্ষণ করা যায়। পৃথিবীতে সংরক্ষণের উপর আলাদা সায়েন্সই আছে। এর চাইতে পুরনো স্থাপনা পৃথিবীতে ভূমিকম্প জয় করে টিকে থাকতে পারবে? এটা পারবে না। কেন? খুব ভালো মতো টিকে আছে। আমাদের আগ্রহ নাই, আমরা সেটা চাই না। আমরা চাই না যে, মানে চাই না। আমি এই কথাটা এই জন্য বলেছি যে ওই শুরুতে আমি যেটা বলেছিলাম যে উন্নতি টাকা দিয়ে হয় না, উন্নতি মানসিকতা থেকে হয়। হ্যাঁ, ব্রিটিশ মিউজিয়াম তো আর একদিনে হয় না। ব্রিটিশ মিউজিয়াম ধীরে ধীরে হয়েছে। কিউরেটররা একজনের পর আরেকজন এইগুলি সংগ্রহ করেছে, এবং এগুলো সংগ্রহ করেছে বলে মানুষ সারা পৃথিবী থেকে ব্রিটিশ মিউজিয়াম দেখতে যায়। আপনাকে ফারানাজ লিখেছে যে আব্দুল তুষার ভাই, আপনি শুনতে এখন সাইদ স্যারের মতো লাগছে।
আসলেই তাই। আমার মনে হয় সাইদ স্যার আমার আগে জন্মেছেন বলে, আমার মতো করে সাইদ স্যার কথা বলে আজকাল। না আসলে ভাইয়া আমার আসলে আপনাকে আরো অনেক, আমি যে বললাম না আমি খুব মানে লেটেস্ট ইজ অলওয়েজ মডার্ন, নিয়মটা এটাই পৃথিবীতে। আগে যিনি জন্মেছেন তিনি আগের মডেলের, নতুন যিনি জন্মেছেন তিনি নতুন মডেলের। তো পুরনো কিন্ডেলের চাইতে নতুন কিন্ডেলে বেশি মেমোরি থাকে, পুরনো কম্পিউটারের চাইতে নতুন কম্পিউটারে বেশি মেমোরি থাকে। মেমোরি থাকে। আসলে এটা একটা ফান। এটা নিশ্চয়ই ফারহানাজ বুঝেছে যে এটা আমি মিন করে বলি নাই, মানে এটা একটা ফান করেছি। কারণ স্যার ইদানিং আমাকে বলেন যে কি হে, তুমি তো আব্দুল্লাহ সাইদ হয়েছো আর আমি হয়েছি তুষার। তো এই জন্য আমি স্যারকে একটু তামাশাই করলাম আর কি। সারা জীবন তো স্যার আমাদের কেমন আছেন? স্যার ভালো আছেন এখনো পর্যন্ত। স্যারের তো এখন ৮০ বছরের উপরে বয়স, কিন্তু স্যার খুবই তরুণ। মানে স্যার হচ্ছেন নতুন শিখতে কোনো দ্বিধা করেন না, এবং উনি যে কোনো নতুন কিছুকে উনি জানতে চান, এবং এই কৌতূহলই হচ্ছে আমার কাছে মনে হয় যে একজন মানুষ নবীন রাখে। মানে কৌতূহল একজন মানুষকে নবীন রাখে। এই নবীন হওয়াটা, হতে পারাটা, থাকাটা, এটা একটা, আমি মনে করি যে একটা শক্তি, এটা সবাই পারে না। অনেক 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 এখন আমার প্রায় বন্ধুতেই পরিণত হয়েছে। তাই? আচ্ছা। হ্যাঁ, মানে এটা সবসময় হয়। আপনার বয়স যখন 50 পার হবে, তখন আপনি আপনার চাইতে সব বেশি বয়সীদের আপনি বন্ধু হয়ে যাবেন। সেটাই ভাইয়া, গল্প করতে করতে প্রায় 2.5 ঘন্টার মতো হয়ে গেছে। আর বাংলাদেশে নিশ্চয়ই এখন প্রায় 1:30টার মতো বাজে, তাই না? হ্যাঁ, বাংলাদেশে রাত 1:30টা বাজে আমাদের ঘুমানো উচিত। মানে আমাদের ঘুমানো। আমাদের এখন 7:30 বাজে। জাস্ট সন্ধ্যা না, আমাদের এখন সন্ধ্যা হয় 4টা বাজে। 4টার দিকে মাগরিবের আজান হয়ে যায়। সো একদম ঘুটঘুটে অন্ধকার। ডিসেম্বর আসছে, স্মলেস্ট ডে হয়ে যাবে 22 না 21শে ডিসেম্বর। হ্যাঁ, হ্যাঁ। ছোট একটা, তো এরকম 20, 22, 21, এরকম 23 ডিসেম্বর। সো যতদিন আসছে সকাল না হতেই রাত হয়ে যাওয়ার একটা মানে প্রবণতা বাড়তে থাকে। আগের সময় আমি সব সিজনে গেছি, এটা একটা ভালো জিনিস। আমি সামারও গিয়েছি, উইন্টারও গিয়েছি, স্প্রিংও গিয়েছি। সামারটা তো বেস্ট। 9:30 বাজে অন্ধকার হয়, মনে হয় অনেক বড় একটা দিন, সূর্যের আলো চারপাশে, খুব ভালো লাগে সেই সময়টাতে। আর ডিসেম্বর পর্যন্ত ভালো লাগতো, কারণ একটা ফেস্টিভ্যাল, একটা মুড থাকে, চারপাশে লাইটিং, একটা ফেস্টিভ ফেস্টিভ ভাব থাকে, উইন্টার ওয়ান্ডারল্যান্ড, সবকিছুর একটা অন্যরকম একটা শহর হয়ে যায় তখন লন্ডন। কিন্তু এই কোভিড এর জন্য তো সবকিছু এখন ডিফারেন্ট। একটা মনে হয় আবার তো লকডাউন উঠে যাচ্ছে এই 1 মাসের জন্য, এই ডিসেম্বরের 2-3 তারিখ থেকে 1 মাসের জন্য। হয়তোবা জানুয়ারি থেকে আবার লকডাউন দিবে, কারণ পুরো বছর জুড়ে তো কারো বিজনেস হয়নি। হয়তোবা এই মাসটাতে তারা একটু, যেহেতু ক্রিসমাসের মাস, হয়তো সবকিছু মোটামুটি আবার সেই ঘুটঘুটে অন্ধকারের জার্নিতে চলে যাব। লন্ডনে আমার ভালো লাগে যে সব 12তে সব কমিউনিটিতে একটা বইয়ের দোকান থাকে, একটা স্পোর্টস এর দোকান থাকে, একটা সিনেমা দেখার জায়গা থাকে, একটা খেলার জায়গা থাকে, একটা খেলার জায়গা থাকে, একটা লাইব্রেরি থাকে, কয়েকটা ভালো খাওয়ার জায়গা থাকে, কয়েকটা ভালো জিনিসের দোকান থাকে। সুতরাং মানুষকে এটা তো আসলে মাল্টিকালচার একটা শহর, মানে সবকিছুই আছে এই শহরে। মানুষকে জীবনযাপনের জন্য অনেক দূরে যেতে হয় না। ফারহানাজ বলেছে 3 বছর হয়ে গেছে আপনি আসছেন, আপনার আসতে হবে আবার। হ্যাঁ, আমি 17 সালে শেষ গিয়েছিলাম, তারপরে হয় না। 20-এ তো আসলে কোথাও যাওয়ার উপায় ছিল না, নইলে আমি যেতাম। হ্যাঁ, কারণ আমরা প্ল্যান করেছিলাম যে আমার বোনের কনভোকেশন হবে। ও আচ্ছা। আমরা যাব, কিন্তু এখন তো কনভোকেশন হয়েছে ডিজিটালি, অনলাইন। হ্যাঁ, এবং তাকে তার সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে মেইল করে। এটা তো একটা খারাপ সময়, তো সেই জন্য 20 সালটাকে বাদ দিতে হবে। আর 18 আর 19 চলে গিয়েছিল, আমি নাগরিকে অনেক বেশি ব্যস্ত ছিলাম, সেই জন্য এখন আর অত ব্যস্ত না, আমি অত যাই না নাগরিকে, তো সেই জন্য। বাট আপনি কি নাগরিকেই তো আছেন? আমি নাগরিকের শেয়ার হোল্ডার, কিন্তু আমি নাগরিকের কোনো ভালো মন্দ আর দেখি না। আচ্ছা, তো এই তো আপনার দাওয়াত রইলো। আর আমি যদি বাংলাদেশ ইনশাআল্লাহ, কারণ ওইখানেও একই সমস্যাই হয়েছে। সমস্যা ভাই আমি জানি, কারণ মিডিয়াতে আমি যে
সমস্যাটা রুচির সঙ্গে আসলে। নাগরিক সারাদিনে 4টা সিনেমা দেখায়। 4টা সিনেমা দেখানোর জন্য সারাদিন বসে আমার চিন্তা করার কিছু নাই। 4টা সিনেমা ওইটা কি প্ল্যান করবেন আপনি? কি পরিকল্পনা করবেন? এক্সিকিউট তো হবে না। একটা সিনেমা হবে। হ্যাঁ, মানে 24 ঘন্টা 4টা সিনেমা দেখায়, যেটা আবার রিপিট হয়। ও আচ্ছা। 4টা আমি সিনেমা জানি 4টা ভাইয়া, সিনেমা কারণ 8 বার দেখায়। আমি যখন RTV-তে কাজ করতাম, চ্যানেল ওয়ানে কাজ করতাম, আমি এই ধরনের ব্যাপারগুলো দেখেছি। মানে এটা নট অনলি তখনকার সময়, এখনো যারা আমার জার্নালিস্ট বন্ধুরা কাজ করছেন বিভিন্ন চ্যানেলে, আমি সবখানেই দেখি যে একই প্রবলেম এখনো আছে। সো এগুলো আসলে শেষ হবে না। ওই জন্যই বলছিলাম যে হয়তো কোনোদিন দেখবো একটা সুস্থ বাংলাদেশ। হ্যাঁ, যদি আমরা বুঝি যে আমাদের অসুস্থতা কোথায়। ওকে ভাইয়া, আজকে আপনার সাথে অনেক 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 বিষয় নিয়ে কথা বলেছি। ছিল একটা বিষয়, হয়ে গেছে অনেক 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 অজানা কথা শুনেছি, অনেক ভালো ভালো কথা শুনেছি, অনেক দারুণ দারুণ কথা শুনেছি, অনেক তথ্যপূর্ণ অনেক কথা শুনেছি, অনেক কিছু জানলাম। আর খুব ভালো লাগলো। আর আসলে আপনাকে আমাকে অনেক আগেই আমার পেজে আমি ভাবছিলাম যে আপনার মতো একজন ব্যক্তিত্বের ইন্টারভিউ নিব, আমি আসলে কতটুকু পারবো বা কথা শুনবো কতটুকু পারবো, মনে হয়েছিল এটা আমার আসলে আরো অনেক আগেই করা উচিত ছিল। বাট থ্যাংক ইউ সো মাচ আমাকে সময় দেওয়ার জন্য। এতখানি সময় আমি সত্যি ব্লেসড। ইন্টারভিউ নিতে হয় না, আলাপ করতে হয়, তাহলে এটা একটা ইন্টারভিউ। আলাপ ছিল, আজকে একটু ইন্টারভিউ ছিল না, আলাপ ছিল। যারা যারা প্রশ্ন ঠিক করে ইন্টারভিউ করতে আসে, এদের কিছুক্ষণ পরে প্রশ্ন হারিয়ে যায়। হ্যাঁ, তখন তখন তারা বিপদে পড়ে। ওই জন্য ভাই এই আমি জন্য আজকে কোনো প্রশ্ন রেডি করিনি, জাস্ট একটা আলাপ করার জন্য, গল্প করার জন্য, গল্প ছিল একটা যে কি হচ্ছে, কি করলে ভালো এই হয়, জন্য কেমন দরকার। গল্প করতে ভালো। গল্প করলে আসল মানুষটাকে চেনা যায়। আর এক্স্যাক্টলি। আপনি যদি গল্প না করেন, তাহলে আসল মানুষটাকে খুঁজে পাওয়া কঠিন হয়। সেটাই, আমি এই আসলে জন্য ইন্টারভিউ বলতে চাই না, ইটস এ গল্পর একটা সেশন। আমাদের প্রিয় আব্দুল নূর তুষার ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ যে আপনি আমার পেজে আসছেন, আমার মতো ছোট্ট একটা মানুষকে সময় দিচ্ছেন। আমি সো ব্লেসড, এবং আমার খুব ভালো লাগছে যে আজকে অনেক অনেক গল্প শুনলাম, অনেক অনেক কথা শুনলাম, যেটা আসলে আই হোপ যে আমার মতো আরো অনেক মানুষের অনেক উপকারে আসবে, অনেক তারা চেঞ্জ হতে, তাদের মেন্টালিটি চেঞ্জ হতে হেল্প করবে থ্যাংক ইউ। সবকিছু নিয়ে। আর সবাইকে থ্যাঙ্কস আজকের এই লাইভে থাকার জন্য। এতক্ষণ ধরে অনেক লম্বা সময় ধরে আমরা গল্প করেছি, আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দেখা হবে আবারও অন্য কোনো একটা আড্ডায়। আল্লাহ হাফেজ, বাই।